আজকে আমরা পড়তে যাচ্ছি চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের লাস্টের যে পার্টটা আছে, যেখানে মূলত আমরা সার্কিট, ল্যাচ, ক্লক পালস, ফ্লিপ ফ্লপ এবং পরবর্তীতে এই ল্যাচ এবং ফ্লিপ ফ্লপের মাধ্যমে কিভাবে আমরা কিছু মেমোরি ডিভাইস তৈরি করতে পারি এবং সেগুলোকে কাজে লাগাতে পারি তা দেখব। তো মূলত আজকের লেকচারে আমাদের ল্যাচ, ফ্লিপ ফ্লপ এই দুটো নতুন ডিভাইসের সাথে পরিচয় করার একটা সুযোগ থাকবে। আচ্ছা, তো আমরা আজকের ক্লাসটা শুরু করে দেই। ফার্স্ট অফ অল আমরা যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমাদের এই যে সার্কিট, আমরা লজিক্যাল সার্কিট ইতিমধ্যেই পড়ে এসেছি, যেখানে আমরা যে লজিক্যাল ফাংশনগুলো বিল্ড করেছি তাকে লজিক্যাল সার্কিটের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা শিখেছি। এখন আমরা দেখব যে আসলে আমরা এই যে গেট দিয়ে, লজিক গেট দিয়ে যে সার্কিটগুলো তৈরি করতে পারি, এটা আসলে মূলত ২ ভাগে বিভক্ত। যেটা এখানে খুব সুন্দরভাবে দেখানো আছে যে একটা কম্বিনেশনাল সার্কিট, এবং অপরটা সিকোয়েন্সিয়াল সার্কিট। তো আমরা এরকম নাম এখন পর্যন্ত শুনি নাই, তবে ইতিমধ্যে আমরা যেসব লজিক্যাল সার্কিট নিয়ে কাজ করেছি সেগুলো আসলে কম্বিনেশনাল সার্কিটের পর্যায়ভুক্ত। তো কম্বিনেশনাল সার্কিট এইটা আসলে কি করে, আমরা যখন লজিক সার্কিট তৈরি করেছি তখন আসলে যেই কাজটা করেছি যে একটা লজিক্যাল ফাংশন, সেটা যেন আমরা বাস্তবে রূপ দিতে পারি তার জন্য একটা সার্কিট বিল্ড করেছি। তো সেখানে আসলে আমরা কিছু নির্দিষ্ট ইনপুট দিলে ওই ইনপুট মেনে যে আউটপুট দেওয়ার কথা, লজিক সার্কিটও একইভাবে ওই ইনপুট মেনে সেই আউটপুটটাই আমাদেরকে দিত। ঠিক আছে? তো এখানে আসলে একটা নির্দিষ্ট ইনপুটের জন্য আমরা একটা নির্দিষ্ট আউটপুট পেতাম। ঠিক আছে? কিন্তু এখানে একটা সমস্যা কি? সমস্যা হচ্ছে যে আমরা অনেক ধরনের রিয়েল লাইফ প্রবলেমকে লজিক্যাল ফাংশনে ম্যাপ করে বা লজিক্যাল ফাংশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করে তাকে বাস্তবে রূপ দিতে পারতেছি এই লজিক্যাল সার্কিটের মাধ্যমে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে আমাদের কিন্তু সমস্যার সমাধান করলেই হয় না। ওই সমস্যাটা অনেক সময়, সমস্যার সমাধানটা বা কিছু তথ্য অনেক সময় সংরক্ষিত করে রাখার প্রয়োজন হয়। এই সংরক্ষণের কাজটা কিন্তু কম্বিনেশনাল সার্কিট করতে পারে না। ঠিক আছে? সো এই কম্বিনেশনাল সার্কিট যেটা আমরা এতদিন ধরে পড়ে আসছি, তার একটা মেজর ড্রব্যাক হচ্ছে যে এই সার্কিট কোনো ধরনের তথ্য, বা আমি তথ্য বলতে আসলে আমরা এই চ্যাপ্টার 3 তে এসে এটাকে বিট দিয়ে বুঝি। কেননা বিট আমাদের কম্পিউটারের যে ভাষা, সেই ভাষার একদম ফান্ডামেন্টাল ইউনিট। ঠিক আছে? বা আমরা যে ডাটা রিপ্রেজেন্ট করি কম্পিউটারের ভাষায়, সেটার একদম মৌলিক তোমার সংকেতটা বিট। ঠিক আছে? সো কম্পিউটার যখন, আমরা কম্বিনেশনাল সার্কিটের কথা যখন বলি, এ আসলে ডেটা সংরক্ষণ করতে পারে না। ডেটা সংরক্ষণ করতে পারে না। এখন এটা আসলে কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ ডেটা সংরক্ষণ করাটা? তুমি চিন্তা করো যে তুমি ৩ টা সংখ্যা যোগ করবা। ঠিক আছে? ৩ টা সংখ্যা যোগ করবা। তো ৩ টা সংখ্যা ধরো এরকম যে ১ম এ ২ এর সাথে ৩ কে যোগ করবা। এরপর এটার যে রেজাল্ট বের হবে, এই রেজাল্টের সাথে পরবর্তী ধাপে গিয়ে তুমি ৫ যোগ করবা। ঠিক আছে? সো এর মাধ্যমে তুমি ফাইনাল রেজাল্ট পাবা। এখন দেখো, এই যে ১ম ধাপের যে যোগের কাজটা, ঠিক আছে? এটা তো অবশ্যই কম্পিউটার বাইনারিতে নিয়ে করবে। তো রেজাল্টটা বাইনারিতে আসবে। সো এই যে ১ম ধাপের যে রেজাল্টটা, এটাকে কিন্তু কম্পিউটারকে অবশ্যই কোথাও সংরক্ষণ করে রাখতে হবে। সংরক্ষণ করতে হবে। এটাকে স্টোর করতে হবে। আদারওয়াইজ সে যখন ৫ এর সাথে এই রেজাল্টটা যোগ করতে যাবে, এই রেজাল্টটা কিন্তু খুঁজে পাবে না। ঠিক আছে? তো এই যে রেজাল্টটা, এটাকে স্টোর করতে হবে। আদারওয়াইজ আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হবে না। তো আমাদের এই ম্যাথমেটিক্যাল প্রবলেম যখন করা হয় এবং এটা যখন কম্পিউটারের থ্রুতে করা হয়, তখন কিন্তু এই ডেটা স্টোরের একটা বিষয় চলে আসে। এখন সমস্যা হচ্ছে যে আমরা যে কম্বিনেশনাল সার্কিট ইউজ করি, সেটা কিন্তু দেখা যায় কি যে আমরা এট এ টাইম একটা ইনপুট দেই, তার বেসিসে তুমি আউটপুট পাও। ঠিক আছে? আমি যদি একটা সহজ এক্সাম্পল এখানে দিয়ে দেখাই, সেটা এরকম হইতে পারে যে আমরা AND গেটকে চিনি। AND গেট এরকম দেখতে। AND গেট এরকম দেখতে। আচ্ছা। তো এখানে আমি যদি P আর Q দেই এবং তার বেসিসে আমি যদি এখান থেকে একটা আউটপুট ধরো F পাই, তো দেখা যাবে যে আমি P আর Q এই ২ টা ইনপুটকে আমি যখনই চেঞ্জ করব, ঠিক আছে? এই যে আমাদের এই ইনপুটকে
যখনই আমি চেঞ্জ করব তখনই কিন্তু আমার আউটপুট চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এবং একটা ফিক্সড ইনপুটের জন্য আমি একটা ফিক্সড আউটপুট পাবো। অর্থাৎ দেখো আগের ধাপে, অর্থাৎ তুমি যে এই যে এখন ধরো একটা ইনপুট দিলা 0 1 এবং তুমি আউটপুট পেলা এখানে 0। এখন তুমি পরের ধাপের যদি কোনো একটা ইনপুট দাও তাহলে কিন্তু আগের ধাপে এখানে কি ছিল সেটা কিন্তু ম্যাটার করবে না, ঠিক আছে? সেটা কিন্তু ইরেজ হয়ে যাবে। তো আমাদের আগের ধাপের কোনো তথ্যকে সংরক্ষণ করার উপায় কিন্তু আমরা এখন পর্যন্ত দেখি নাই, বা আমরা যেই সার্কিটগুলো এতক্ষণ পর্যন্ত শিখেছি তাতে তথ্য সংরক্ষণ বা ডেটা সংরক্ষণ করার কোনো উপায় আমরা এখন পর্যন্ত পাই নাই, ঠিক আছে? তো এটি আসলে কম্বিনেশনাল সার্কিটের একটা মেজর ড্রব্যাক, যে সে আসলে ডেটা সংরক্ষণ করতে পারে না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে দেখো এই আউটপুট যেটা আসতেছে, এই আউটপুটের সাথে ইনপুটের কিন্তু আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? মানে সম্পর্ক নাই বলতে যে আউটপুট থেকে ইনপুটের মধ্যে রিভার্সে কোনো ডেটা কিন্তু ফ্লো হচ্ছে না। অর্থাৎ এই ইনপুট এটা কিন্তু আউটপুটের উপর ডিপেন্ড করতেছে না, ঠিক আছে? অর্থাৎ তোমার এখান থেকে কোনো ফিডব্যাক নেয়ার সুযোগ নেই, ঠিক আছে? যে একটা ইনপুট দিলাম এবং তার একটা আউটপুট আসলো, ওই আউটপুটের উপর ভিত্তি করে পরবর্তীতে ইনপুট যাবে এরকম আসলে কোনো সুযোগ কিন্তু এখানে নাই, ঠিক আছে? জাস্ট তোমার হাতে আছে ইনপুট, এইটুকুই। তুমি ইনপুট দিবা, তার বেসিস একটা আউটপুট পাবা। তো এখানে যেটা সমস্যা হিসাবে আমরা পাচ্ছি যে এখানে আসলে একটা তো ডেটা সংরক্ষণ করতে পারতেছি না, আরেকটা হচ্ছে যে আমাদের ফিডব্যাক দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? কোনো ফিডব্যাক দিতে পারতেছি না। ফিডব্যাক, ফিডব্যাক বলতে আসলে কি বোঝাচ্ছি এটা তো বুঝতে পারছো যে আমাদের ইনপুট কিন্তু আউটপুটের উপর ডিপেন্ড করতেছে না, ঠিক আছে? ইনপুট আমাদের হাতে আছে, এটা দিলেই হচ্ছে আউটপুট চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ফিডব্যাক দেওয়া যায় না, তো এটাও একটা প্রবলেম। তুমি অ্যাট এ টাইম যে ইনপুট দিবা তার উপর বেস করে আউটপুট আসবে, ঠিক আছে? এটা হচ্ছে একদম কম্বিনেশনাল সার্কিটের তোমার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। এখন এটাকে আমরা একটু চেঞ্জ করতে চাই, বা এইটার অল্টারনেটিভ খুঁজতে চাই যেন আমরা এই কাজগুলো করতে পারি, ঠিক আছে? আমাদের এই যে ডেটা সংরক্ষণ করাটা প্রয়োজন। তো আমাদের এমন কিছু লাগবে যেটা হচ্ছে ডেটাকে কি করতে পারে, সংরক্ষণ করতে পারে, ঠিক আছে? এই যে আমরা এখানে পারতেছিলাম না, কিন্তু আমাদের এমন একটা সার্কিট লাগবে বা এমন একটা ব্যবস্থা লাগবে যেটা আসলে ডেটা সংরক্ষণ করতে পারে। ডেটা সংরক্ষণ করতে পারে। আচ্ছা। তো এই যে কাজটা, ডেটা সংরক্ষণের কাজটা, এইটা হচ্ছে ভিন্ন ধরনের সার্কিট দিয়ে করা হয়, যেটার নাম তোমরা উপরে দেখতে পারতেছো সিকোয়েন্সিয়াল সার্কিট। তো মূলত আমাদের পরবর্তী আলোচনা থাকবে হচ্ছে এই সিকোয়েন্সিয়াল সার্কিটের উপরে, ঠিক আছে? তো বুঝতেই পারতেছো যে সিকোয়েন্সিয়াল সার্কিটটা আসলে কোন জায়গাটাকে ফোকাস করে, সেটা হচ্ছে যে ডেটা সংরক্ষণ করা, এবং তার পাশাপাশি হচ্ছে সে কিন্তু ফিডব্যাকও নিতে পারে, ঠিক আছে? অর্থাৎ তার ইনপুট এটা হচ্ছে আউটপুটের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো ইনপুট আর আউটপুটের মধ্যে একটা রিলেশন হচ্ছে আমরা দেখব এখানে। তো ফিডব্যাক নিতে পারে। তো মোটা দাগে এইটা হচ্ছে আমাদের এই ২ ধরনের সার্কিটের মধ্যে পার্থক্য। সো তুমি আশা করি এইটা ফিল করতেছো যে আসলে আমাদের কম্বিনেশনাল সার্কিট থেকে বের হয়ে নতুন কোনো ধরনের সার্কিট লাগবে, যেটা হচ্ছে আমাদের এই কিছু সমস্যা যেগুলো তৈরি হচ্ছে সেই সমস্যাগুলোকে দূর করবে, ঠিক আছে? তো আমরা আসলে ওইদিকেই আগাচ্ছি। আচ্ছা, তো আমরা যাই। তো আমাদের এই সমস্যা সমাধানের প্রাথমিক ধাপ হিসেবে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ল্যাচ। আচ্ছা, এটা একটা তোমাদের জন্য নতুন ধরনের সার্কিট, যেখানে তোমরা দেখতে পারবা যে আমরা আসলে এইখানে ডেটা সংরক্ষণের কাজটা এই ল্যাচের মাধ্যমে করতে পারতেছি, ঠিক আছে? এবং সেটা কিভাবে করতে পারতেছি সেটা হচ্ছে এখন দেখব। আচ্ছা, তো ১ম এ তোমাদেরকে জানিয়ে দেই, সেটা হচ্ছে যে আমাদের এই ল্যাচ মূলত ২ ভাবে তৈরি করা হয়। একটা হচ্ছে NOR গেট দিয়ে, যেটাকে বলা হয় NOR SR ল্যাচ, এবং আরেকটা হচ্ছে NAND গেট দিয়ে, যেটাকে বলা হয় NAND SR ল্যাচ, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু বিষয় তোমাদের জন্য নতুন, সেটা হচ্ছে এই যে SR, এই টার্মটা তোমরা আগে শোনো নাই। তো এই যে এইটা বলতে আসলে কি বোঝায় SR, তো এইটা তোমাদের কাছে নতুন। প্লাস এই যে ল্যাচ, এই ল্যাচ ওয়ার্ডটাও তোমাদের কাছে নতুন, ঠিক আছে? আচ্ছা, সো আমরা একে হচ্ছে এই ২ টা জায়গায় ক্লিয়ার করার চেষ্টা করব। তো মূলত আমি হচ্ছে NOR SR ল্যাচ নিয়ে কথাবার্তা বলবো। NAND SR ল্যাচ অলমোস্ট সিমিলার। জাস্ট ওইখানে NAND এর প্রপার্টি ফলো হয়। একটা বুঝলে আরেকটা খুব সহজে বোঝা যায়, ঠিক আছে? আচ্ছা। তো আমরা এই NOR SR ল্যাচে NOR গেটের যে প্রপার্টি সেটা এমনভাবে কাজে লাগাবো যেন আমাদের কম্বিনেশনাল সার্কিটের যে ল্যাকিং সেটা দূর করা যায়, ঠিক আছে? আচ্ছা। তো এখানে আমরা হচ্ছে একটা NOR SR ল্যাচ তৈরি করেছি এবং তার ফিগারটা হচ্ছে দেখানো আছে, ঠিক আছে? তো আমরা যদি খেয়াল করি
এটা হচ্ছে আমাদের ১ নম্বর গেট এবং এটা হচ্ছে ২ নম্বর গেট, অর্থাৎ একটা লেয়ারে ২ টা NOR গেট ইউজ করা হচ্ছে। এখন একটু যদি আমরা খেয়াল করি, দেখতে পাবো যে ২ টা NOR গেটের জন্য ইনপুটটা কিভাবে দেওয়া হচ্ছে। তুমি খেয়াল করো যে এই গেট 1 এর একটা ইনপুট কোথা থেকে আসতেছে? একটা ইনপুট আসতেছে হচ্ছে আমাদের গেট 2 এর আউটপুট থেকে। এই যে এইটা কিন্তু আমাদের আউটপুট সাইড এবং এটা হচ্ছে আমাদের ইনপুট সাইড। তো আমরা যদি খেয়াল করি যে আমাদের গেট 1 এর একটা ইনপুট হচ্ছে আসতেছে গেট 2 এর আউটপুট থেকে। ঠিক আছে? আচ্ছা, এবং আমরা একইভাবে যদি গেট 2 এর জন্য খেয়াল করি, গেট 2 এর জন্য তার একটা ইনপুট আসতেছে হচ্ছে গেট 1 এর আউটপুট থেকে। তো দেখো, এইখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ইনপুট আর আউটপুট সাইডের মধ্যে একটা রিলেশন তৈরি করা হচ্ছে, যেটা আসলে কম্বিনেশনাল সার্কিটে ছিল না। ঠিক আছে? তো এই যে ব্যবস্থাটা তুমি দেখতে পারতেছো না? মূলত এটাকেই কিন্তু আমরা বলি হচ্ছে যে ল্যাচ করা। ঠিক আছে? দেখো, ইনপুট আর আউটপুটের মধ্যে তুমি একটা হচ্ছে এখানে রিলেশন তৈরি করছো। এখন কোয়েশ্চেন আসতে পারে যে এই কাজটা কেন করা হলো? ঠিক আছে? আচ্ছা, এই কাজটা কেন করা হলো সেটা হচ্ছে সামনে গিয়ে আমরা ধাপে বুঝতে পারবো যে আসলে এটা করে লাভ কি হলো। তো এইখানে আমরা ইনপুট সাইডে যদি একটু খেয়াল করি, ইনপুট সাইডে আমরা ১ম গেটে যে ইনপুটটা দিচ্ছি সেটাকে আমরা বলতেছি R, ঠিক আছে? সেটাকে আমরা বলতেছি হচ্ছে R। তো এই R নামকরণ করার একটা কারণ আছে। পরবর্তীতে গিয়ে আমরা দেখতে পারবো যে এই R ইনপুটটা যখন অ্যাক্টিভ থাকে বা 1 থাকে তখন আমাদের পুরো জিনিসটা রিসেট হয়ে যায়। ঠিক আছে? এখন আমাদের এই ডিজিটাল ডিভাইস সিস্টেমের জন্য রিসেট বলতে আসলে কি বোঝায়? রিসেট বলতে বোঝায় হচ্ছে তোমার এই আউটপুট যেটা আছে, এই কিউ যেটা আমরা বলতে পারি আউটপুট, এই আউটপুট 0 হয়ে যাওয়া। ঠিক আছে? তো আউটপুট 0 হয়ে যাওয়াকে আমরা বলি হচ্ছে রিসেট। আর সেট অপারেশনটাকে কি বলা হয়? সেট অপারেশন হচ্ছে যে যখন তোমার আউটপুট 1 হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি সেট। ঠিক আছে? তো আমরা পরবর্তীতে গিয়ে দেখবো যে এই কাজটা কিভাবে হয়। তোমরা তখন আরো ভালোভাবে বুঝতে পারবে। এখন জাস্ট এইটা বুঝো যে সেট যখন আমার হাই থাকবে, সেট বা এস ইনপুট এটা যখন আমার হাই থাকবে, ঠিক আছে? সেট বা এস ইকুয়াল 1 যখন থাকবে, তখন হচ্ছে আমরা কিউ সমান 1 দেখতে পারবো। আর রিসেট বা আমাদের আর ইনপুটটা যখন 1 থাকবে, তখন হচ্ছে আমরা এই আউটপুটটা 0 দেখতে পারবো। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের এই রিসেট আর সেটের নামকরণের পেছনের কাহিনী। ঠিক আছে? সো এটা হচ্ছে আমরা একটু জেনে রাখতে পারি। আচ্ছা। সো এখন পরবর্তীতে যে জিনিসটা আমরা আসি সেটা হচ্ছে যে আমাদের এইখানে এই নামকরণটা, ঠিক আছে? নামকরণটা নিয়ে একটু আসি। নর নামকরণ তো কেন করা হয়েছে এটা বোঝা যাচ্ছে যে এখানে আসলে নর গেট ইউজ করা হচ্ছে শুধুমাত্র। এই কারণে নর আসছে। এসআর কেন? কারণ এই ইনপুট ২ টার একটা হচ্ছে সেট ইনপুট আরেকটা হচ্ছে রিসেট ইনপুট। সেখান থেকে আসলে এসআর টার্মটা আসছে এবং ল্যাচ আসছে এই কারণেই যে তুমি দেখো এখানে কানেকশনের মধ্যে একটা ল্যাচিং আছে। ঠিক আছে? অর্থাৎ ইনপুট আর আউটপুটের মধ্যে একটা কি আছে? ক্রস কানেকশন আছে। ঠিক আছে? এই কারণে আসলে এখানে ল্যাচ ও টার্মটা এসেছে। তো এটা হচ্ছে এর নামকরণের পেছনের কাহিনী। তো আশা করি এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হইছে। আচ্ছা, এখন পরবর্তীতে আমরা হচ্ছে এই জিনিসটা এখন দেখার চেষ্টা করব যে রিসেট, সেট এগুলো কিভাবে কাজ করে এবং আমাদের এইখানে মেমোরি অপারেশনের যে বিষয়টা নিয়ে আমরা ফোকাস করতেছিলাম যে ডেটাকে স্টোর করার বিষয়, সেটা হচ্ছে কিভাবে আমরা করতে পারি সেটাও হচ্ছে দেখব। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস আমি লাস্টলি বলে যেতে চাই সেটা হচ্ছে যে আমরা যদি একটু আউটপুটের জায়গাটা খেয়াল করি তাহলে দেখতে পারবো যে আউটপুটে আমাদের এই যে ফার্স্ট গেটের যে আউটপুটটা সেটাকে যদি আমরা কিউ বলি, ফার্স্ট গেটের আউটপুটটাকে যদি আমরা কিউ বলি, তাহলে আমাদের সেকেন্ড গেটের আউটপুটটা সেটা হচ্ছে কিউ বার। ঠিক আছে? অর্থাৎ আ একটা আউটপুট আরেকটা আউটপুটের কমপ্লিমেন্ট। ঠিক আছে? বা পূরক এটা আমরা বলতে পারি। তো এই জিনিসটা আমরা পরবর্তীতে আরো ভালোভাবে প্রুফ করেও দেখাবো প্রত্যেকটা ক্ষেত্রে যে হ্যাঁ, অ্যাকচুয়ালি আসলে আমাদের এই যে ২ টা আউটপুট, ঠিক আছে? ২ টা গেট থেকে ২ টা আলাদা আউটপুট, এই ২ টা আউটপুট একটা আরেকটার কমপ্লিমেন্ট। ঠিক আছে? আচ্ছা, তো এমনভাবেই হচ্ছে আমরা সার্কিটটা ডিজাইন করেছি যেন এখানে আউটপুট ২ টা একটা আরেকটার কমপ্লিমেন্ট হয়। পাশাপাশি আমাদের এখানে সেট রিসেট ২ টা ইনপুট থাকে এবং তার বেসিসে হচ্ছে আমরা মেমোরি অপারেশনটা করতে পারি যেন, ঠিক আছে? মানে ডেটাকে স্টোর করে যেন রাখতে পারি, ঠিক আছে? আচ্ছা। তো আমরা এখন সামনে যাবো। সামনে যাওয়ার আগে একটু জাস্ট
নর গেটের আইডিয়াটা হচ্ছে আমরা মনে করে নিই, তাহলে হচ্ছে আমাদের পরবর্তীতে এই এসআর ল্যাচ নর এসআর ল্যাচের মেকানিজমটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, নর এই গেটটা নিয়ে যদি আমি একটু কথাবার্তা বলি, নর গেট, তো আমরা নর গেট সম্পর্কে অনেক আগেই পড়াশোনা করে এসেছি। তো নর গেট এইটার যে প্রপার্টি ছিল সেটা যদি আমরা একটু মনে করে দেখি, তাহলে এরকম ছিল যে নর গেটের ট্রুথ টেবিলে আমরা যদি দুই ইনপুটের জন্য বিবেচনা করি, তাহলে এরকম দেখা যেত যে আমাদের দুইটা ইনপুটের মধ্যে দুইটাই যদি জিরো হইতো, ঠিক আছে, দুইটা ইনপুটের মধ্যে দুইটাই যদি জিরো হইতো, তখন তখন আমাদের যে আউটপুটটা সেটা কিন্তু হইতো 1, ঠিক আছে? কেননা নর হচ্ছে দুইটাকে অর করে তারপরে নট করে, ঠিক আছে? সো 0 0 অর করলে 0, তার নট করলে কিন্তু 1, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যদি বাকি কেসগুলো দেখি, বাকি কেসগুলায় আমরা দেখতে পাবো এট লিস্ট একটা 1 আছে, ঠিক আছে? এখানে দুইটা 1 আর বাকিগুলোতে এট লিস্ট একটা 1 আছে। তো যেটা হয় যে প্রত্যেকটা কেসেই আমরা যখন অর করব, অরের রেজাল্ট কিন্তু হবে 1, আর অর করে আবার যদি নট করি সেক্ষেত্রে কিন্তু 0 হয়ে যাবে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের নর গেট তার একটা সুন্দর প্রপার্টি হচ্ছে যে সে যখন একটা ইনপুট অ্যাট লিস্ট 1 পায় তখন তার আউটপুটে কিন্তু সে 0 দেয়, ঠিক আছে? কেবলমাত্র এইটা এক্সেপশনাল কেস যে যখন তার দুইটা ইনপুটই হচ্ছে 0 আসে তখন কেবলমাত্র সে 1 দেয়। আদারওয়াইজ কিন্তু প্রত্যেকটা কেসেই আমরা দেখতে পাচ্ছি যে অ্যাট লিস্ট একটা 1 থাকলে তার আউটপুট কিন্তু 0 হয়, ঠিক আছে? এখন এই জিনিসগুলাই আমি একটু মাথায় রাখতে বলব যে আমাদের নর গেটের এই প্রপার্টি আর হচ্ছে আমাদের এই যে নর এসআর ল্যাচের যে স্ট্রাকচারটা আমরা চিন্তা করলাম ল্যাচিং করে, সেটা যদি আমরা মাথায় রাখি, এখন হচ্ছে আমরা দেখব যে আমাদের যে উদ্ভূত সমস্যা ছিল কম্বিনেশনাল সার্কিটে সেটা কি আসলে সলভ করা যাচ্ছে কিনা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটা একটা করে শুরু করি। তো আমরা এই নর এসআর ল্যাচে কিছু অপারেশন করব, মানে আমাদের কিছু ফিক্সড ইনপুট দিব, তার বেসিসে আমরা দেখব আসলে আমাদের রেজাল্টটা কিরকম আসে, ঠিক আছে? তো এই যে আমরা ফিক্সড কিছু ইনপুট দিচ্ছি এগুলোকে বলা হয় অপারেশন। তো এরকম কিছু অপারেশন আছে যেগুলোর আলাদা আলাদা নাম আছে, অর্থাৎ আমরা কি কম্বিনেশনে ইনপুটটা দিচ্ছি তার উপর বেস করে এই অপারেশনের নাম। যেমন ফার্স্ট যে অপারেশনটা আমরা দেখব সেটা হচ্ছে সেট অপারেশন। তো আশা করি বুঝতে পারতেছে এখানে আসলে কি করা হবে, যে সেট এটা বলতে আসলে আমাদের এই যে ইনপুট এস কে বোঝানো হয়, সেখানে আমরা যেটা করব যে এস ইনপুটটাকে হাই রাখবো বা অ্যাক্টিভ রাখবো, ঠিক আছে? তো এখানে আমাদের মাথায় রাখতে হবে যে সেট অপারেশন করার সময় আমরা এস যে ইনপুটটা সেটাকে 1 রাখবো আর আমাদের আর যে ইনপুটটা সেটাকে 0 রাখবো, ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে আমাদের ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে এটা হচ্ছে আমাদের সেট অপারেশন, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো যে এটা করলে আসলে কি হয়, ঠিক আছে? তো আমরা এই যে এই সার্কিটে চলে যাই। তো আমাদের এখানে এস ইনপুট থেকে কি আসতেছে? 1 আসতেছে, ঠিক আছে? আর আর ইনপুট থেকে কি আসতেছে? 0 আসতেছে, ঠিক আছে? এখন দেখো যে আমাদের এই গেট 1 আর 2 এর মধ্যে আমরা যদি দেখি যে আমাদের গেট 2 এর একটা ইনপুট কিন্তু অলরেডি 1। তো তুমি যদি একটু নর গেটের তোমার ট্রুথ টেবিলটা একটু মনে করার চেষ্টা করো, তাহলে তুমি এটা খেয়াল করবা যে নর গেটের যদি অ্যাট লিস্ট একটা ইনপুট 1 হয়, তাহলে আমি এটা সিওরলি বলতে পারি যে তার আউটপুট কিন্তু কি হবে? 0 হবে। আমার অন্য ইনপুট দেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তো আমি এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে এখানে বলতে পারি যে 1 যেহেতু আছে এই 2 নম্বর গেটে, তো আমাদের এখানে কিউ বারের যে ভ্যালু অর্থাৎ সেকেন্ড গেটের যে আউটপুট সেটা কি হয়ে যাবে? 0। এটা আমি নির্দ্বিধায় বলে ফেলতে পারি কারণ আমি নর গেটের ট্রুথ টেবিলটা জেনে আসছি, ঠিক আছে? তো ওই কারণে আমি বলতে পারি। তো তোমাদের যদি কারো সন্দেহ হয় আমি তোমাদের জন্য একটু লিখে দেই পাশে, তোমরা হচ্ছে দেখে দেখে পুরো জিনিসটা আরেকবার রিকল করতে পারো, ঠিক আছে? যে আমাদের দুইটা ইনপুট যদি এই কম্বিনেশনে থাকে 0 0 0 1 1 0 1 1, তাহলে আমাদের আউটপুট যেটা হয় সেটা হচ্ছে এরকম যে 1 0 0 0, ঠিক আছে? তো এটা হচ্ছে নরের জন্য ট্রুথ টেবিল, দুই ইনপুটের ট্রুথ টেবিল, ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে এইটা থেকে মিলিয়ে নিতে পারতেছি। এখন দেখো আমাদের কিউ বার সেটা যদি 0 হয়ে যায়, আমরা কি বলেছি যে আমরা হচ্ছে এখানে যে আউটপুট দুইটা নিচ্ছি সেটা হচ্ছে একটা আরেকটার ইনভার্টেড হিসেবে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই ল্যাচিং করার কারণে একটা আরেকটার ইনভার্টেড হিসেবে আসতেছে। তো এইটাই এখন কিন্তু আমরা এখানে কাজে লাগাবো যে আমাদের কিউ বার যদি 0 হয়, দেখো কিউ বার এইটা যদি 0 হয়, কিউ বার যদি 0 হয় তাহলে অবশ্যই আমাদের কিউ কি হইতে হবে? 1 হতে হবে, কারণ একটা আরেকটার যেহেতু উল্টা, তাহলে আমাদের এইখানে কিউ কে কিন্তু কি হইতে হবে? অবশ্যই 1 হতে হবে, ঠিক আছে? কিউ কে কিন্তু 1 হতে হবে। সো এইটা হচ্ছে আমরা এখান থেকে শিওরলি বলতে পারতেছি যে কিউ হচ্ছে 1 হবে। তো দেখো তো আমরা একটু আগে সেট অপারেশনের
সম্পর্কে যা জেনেছিলাম সেটা কি সত্যি প্রমাণিত হইল কিনা, যে হ্যাঁ আমরা এখানে যখনই সেট অপারেশনটা বা সেট ইনপুটটা 1 করে দিচ্ছি, আমাদের আল্টিমেট যে আউটপুটটা কিউ সেটা কিন্তু 1 আসতেছে। দেখো তুমি এই যে এই দুইটার মধ্যে যদি সম্পর্ক খেয়াল করো তাহলে দেখতে পাবা যে আমাদের এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের কিউ আসতেছে হচ্ছে 1 এবং কিউ বার আসতেছে 0, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। তো আমাদের সেট অপারেশন সম্পর্কে যা একটু আগে জানা হয়েছিল সেটা কিন্তু সত্যি প্রমাণিত হইল, ঠিক আছে? তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে নর এসএলএস এ আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা শুরুতেই এই সেট ইনপুটটাকে হাই করে দিয়ে আউটপুটে 1 নিয়ে আসতে পারি, ঠিক আছে? তো আমরা একটা আউটপুটে হাই নিয়ে আসতে পারি ভ্যালু, এটাকেই বলা হয় সেট করা। তো সেই কাজটা কিভাবে করা যায়, যে একটা ইনপুট 1 রাখবো আর একটা 0 রাখবো। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার আউটপুটটা 1 হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি সেট অপারেশনটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে? এই সেট অপারেশন কিন্তু আমাদের অনেক সময় কাজে লাগবে। আমাদের অনেক সময় এটা প্রয়োজন হবে যে আউটপুটে 1 নিয়ে আসা। আচ্ছা, সো আমাদের হাতে এই কন্ট্রোলটা এখন চলে আসলো। পরবর্তীতে যাই যে সেটের উল্টা অপারেশন, রিসেট অপারেশন। তো এইটাও আমরা জেনেছিলাম এরকম যে রিসেট অপারেশন তার জন্য আমাদের রিকোয়ারমেন্টটা ছিল এরকম যে আমাদের যে আর ইনপুট সেটাকে হচ্ছে হাই করতে হবে আর এস ইনপুট সেটাকে হচ্ছে 0 করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট ছিল। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এই সার্কিটে এই ইনপুটগুলো দিয়ে দেখি কি আসে, ঠিক আছে? আচ্ছা দেখো যে আমরা কি করতেছি, আমরা হচ্ছে আর ইনপুটে 1 দিচ্ছি, এটা হচ্ছে আমাদের গেট 1, এটা হচ্ছে গেট 2। আচ্ছা, আর ইনপুটে 1 দিচ্ছি আর এস ইনপুটে হচ্ছে আমরা 0 দিচ্ছি। আচ্ছা, এখন একটু আমরা ১ নম্বর গেটে খেয়াল করি। এই জায়গাটা আমাদের জন্য বেশি ইম্পোর্টেন্ট। যে আমরা যদি ১ নম্বর গেটে খেয়াল করি দেখব এর অলরেডি একটা ইনপুট 1 এসে গেছে। তো একটা ইনপুট যদি 1 আসে তাহলে আমরা এটা সিওর হয়ে বলতে পারি যে এই ১ নম্বর গেটের যে আউটপুট সেটা কিন্তু 0 হয়ে যাবে অ্যাকর্ডিং টু নর গেটস প্রপার্টি, ঠিক আছে? সো এইখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে আমাদের কিউ এটা হচ্ছে 0। আর কিউ যদি 0 হয়ে যায় কিউ বার বুঝতে পারতেছে যে এর কমপ্লিমেন্ট 1 হয়ে যাবে। তো আমরা এখান থেকে পাচ্ছি যে আমাদের এই পার্টিকুলার ইনপুটের জন্য আমাদের আউটপুট কিউ এটা আসতেছে হচ্ছে 0 আর কিউ বার এটা আসতেছে হচ্ছে 1, ঠিক আছে? সো আমাদের রিসেট করার যে কাজটা সেটা কিন্তু হয়ে গেল। দেখো যে আমরা কিউ এই আউটপুটটা কিন্তু 0 নিয়ে আসতে পারছি, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই বিষয়টা আসলে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে অনেক সময় দেখা যায় কি যে আমাদের কিন্তু রিসেট করা লাগে। তুমি একটু চিন্তা করো যে তুমি যখন ক্যালকুলেটর ইউজ করো, তুমি শুরুতেই কি করো? 1 অন যে বাটনটা সেটা প্রেস করো। একদম আগে যা ছিল সব প্রেস হয়ে 0 চলে আসে তোমার সামনে, ঠিক আছে? তো এই যে কাজটা তুমি করো ক্যালকুলেটর ইউজ করার শুরুতে তুমি যেটা করো সেটা হচ্ছে রিসেট করো, ঠিক আছে? তো আমাদের কিন্তু অনেক সময় ফ্রেশ স্টার্ট করার প্রয়োজন হয়, অর্থাৎ আগের যা ছিল সব মুছে ফেলার প্রয়োজন হয়। তো তখন হচ্ছে রিসেট করতে হয়। তো রিসেট অপারেশন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমাদের এই ডিজিটাল ডিভাইসের জন্য। তো এই রিসেট অপারেশনের কাজটা কিন্তু আমরা নর এসআর ল্যাচে একটা পার্টিকুলার ইনপুটের মাধ্যমে করে ফেলতে পারতেছি, ঠিক আছে? তো আশা করি যে রিসেট অপারেশনটা তোমাদের কাছে বোধগম্য হয়েছে। তো আমরা এরই ধারাবাহিকতায় এখন চলে আসতেছি আমাদের সেই কাঙ্ক্ষিত অপারেশন, দ্যাট ইজ মেমোরি অপারেশন, যেটা আমরা এতক্ষণ ধরে খুঁজতেছিলাম, ঠিক আছে? আমরা এতক্ষণ ধরে মেমোরি অপারেশনটা নিয়েই বেশি বদার্ড ছিলাম। আচ্ছা, তো আমরা এখন দেখব যে মেমোরি অপারেশনটা কিভাবে করা যায়, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যে আমরা কি করছি, আমরা হচ্ছে অলরেডি এখানে হচ্ছে ২টা কম্বিনেশনে ইনপুট কিন্তু দিয়ে ফেলছি। কি, কি কম্বিনেশন দেওয়া হয়ে গেছে আমি একটু লিখে দেই তোমাদের জন্য, তাহলে সুবিধা হবে। দেখো আমাদের এটা যদি S হয়, এটা যদি R হয়, আমরা হচ্ছে এই S0 দিয়ে R1 দিয়ে দেখেছি যে এটা হচ্ছে আমাদের রিসেট, এটা দেখা শেষ। তারপর আমরা এটা দেখেছি যে সেট 1 দিয়ে R0 দিয়ে এটা হচ্ছে আমাদের সেট, দেখা শেষ। তাহলে আমাদের হাতে পড়ে থাকে আর কয়টা কম্বিনেশন? আমাদের হাতে পড়ে থাকে আর ২টা কম্বিনেশন। একটা হচ্ছে 0, 0 আর আরেকটা হচ্ছে 1, 1, ঠিক আছে? তো আমরা একটু শুরু থেকে শুরু করতে পারি যে 0, 0 এটা যেহেতু আমাদের এখনো অজানা, এটা কি করে? সো এইটা একটু আমরা দেখতে পারি। এই ২ টিই অজানা। তো আমরা শুরু থেকে যদি শুরু করি অর্থাৎ 0, 0 এটা তো আমরা এখনো দেই নাই। সো এটা একটু দিয়ে দেখি। ঠিক আছে? এই যে এই পার্টিকুলার যে ইনপুটটা, ঠিক আছে? এটা হচ্ছে এখন আমরা টেস্ট করব যে আমাদের এস আর আর যদি
জিরো জিরো হয় তখন আসলে কি হয়, ঠিক আছে? এটা একটু দেখি এখন। আচ্ছা, তো আমরা কথা অনুযায়ী এখানে এস ইনপুটে জিরো দিচ্ছি, আর ইনপুটে জিরো দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন কি হয় একটু দেখি। তো দেখো আমাদের এই নর এসআর ল্যাচের একটা প্রপার্টি যে আমরা এখানে কি করছি, ইনপুট আর আউটপুটের মধ্যে ল্যাচিং করছি, ঠিক আছে? অর্থাৎ একটা ক্রস কানেকশন দেখতে পাচ্ছি। তো তুমি যদি খেয়াল করো আমাদের এই যে কিউ বার, এই কিউ বারটাই কিন্তু আমাদের এই যে গেট ওয়ান এর একটা ইনপুট হিসেবে যাচ্ছে, ঠিক আছে? তো আমি বলতে পারি এই যে কিউ বারটা এখান থেকে ফ্লো হয়ে এখানে কিউ বার হিসেবে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি যে গেট ওয়ান এর দুইটা ইনপুটের মধ্যে একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে কিউ বার, ঠিক আছে? তো নর গেট কি করবে, এই দুইটা ইনপুটকে নর গেট যেটা করবে যে সে হচ্ছে তোমার এখানে জিরো নিবে আর কিউ বার নিবে, এই দুটাকে অর করবে এবং তাদের উপর একটা কি লাগাবে, কমপ্লিমেন্ট লাগাবে, পুরো রেজাল্টের উপর একটা কমপ্লিমেন্ট লাগাবে। তো আমরা একটু যদি খেয়াল করি এখানে আসলে কি হচ্ছে, যে আলটিমেটলি কিউ এর উপরে দুইটা বার চলে আসতেছে, দ্যাট মিনস আমাদের রেজাল্ট হিসেবে কিউ চলে আসতেছে। সো দেখো যে আমরা যখন এখানে জিরো জিরো ইনপুট দিলাম, সো আমাদের এখানে গেট ওয়ানের যে আউটপুট সেটা কিন্তু কিউই আসতেছে। এর মানে হচ্ছে যে আগের ধাপে তোমার যেই এখানে আউটপুটটা ছিল বা আগের ধাপে এই ১ নম্বর গেটে যেই ভ্যালুটা ছিল সেটাই কিন্তু পরবর্তী ধাপে সংরক্ষিত থাকতেছে বা পরবর্তী ধাপে সেটাই আসতেছে। ঠিক আছে? কোনো চেঞ্জ হচ্ছে না। তো আমরা এখান থেকে আসলে কি বলতে পারি? এখান থেকে যেটা বলতে পারি যে আসলে আমাদের এই ইনপুট দেওয়ার কারণে এই আউটপুটে কোনো কিন্তু চেঞ্জ আসে নাই। ঠিক আছে? নো চেঞ্জ। আচ্ছা। সো একটা গেটের জন্য তো এটা দেখে ফেলেছি। আমরা যদি সেকেন্ড গেটের জন্য একইভাবে দেখার চেষ্টা করি, তাহলে দেখি এখানে কি হয়। ২ নম্বর গেট তার একটা ইনপুট হচ্ছে এস এবং সেটা আমরা দিচ্ছি 0। আরেকটা ইনপুট হচ্ছে এই যে ১ নম্বর গেটের আউটপুট। তো আমরা যদি আগের ধাপের কথাই চিন্তা করি, আগের ধাপে ১ নম্বর গেটের আউটপুট কিউ। তো এইটাই আমরা কি করতেছি ২ নম্বর গেটে একটা ইনপুট হিসাবে দিচ্ছি। অর্থাৎ এই যে এই কিউটা, কিউ এর ভ্যালু 0, 1 যেকোনো কিছু হতে পারে। তো এই কিউটা হচ্ছে ২ নম্বর গেটের একটা ইনপুট হিসাবে ঢুকতেছে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই ২ নম্বর গেট তো ২ টা ইনপুট পেয়ে গেছে। সো সে আসলে কি করবে? এই যে 0 আর কিউ এই ২ টাকে হচ্ছে সে OR করবে এবং তার উপর একটা কমপ্লিমেন্ট লাগাবে। তো 0 আর কিউ এর OR ভ্যালু হচ্ছে কিউ এবং তার উপর একটা কমপ্লিমেন্ট এসে সেটা হয়ে যাবে কিউ বার। তো তুমি যদি এখানে খেয়াল করো, তুমি দেখতে পাবা যে এখানেও কিন্তু আমাদের আগের ধাপে সেকেন্ড গেটে যে আউটপুটটা ছিল সেটা যদি কিউ বার হয়, এখনো কিন্তু সেটা কিউ বারই আছে। ঠিক আছে? অর্থাৎ আমাদের সেকেন্ড গেটের যে আউটপুট ভ্যালুটা সেটা কিন্তু কোনো রকম চেঞ্জ হয় নাই। নো চেঞ্জ। সো আমরা যেই জিনিসটা এতক্ষণ ধরে খুঁজতেছি সেটা কিন্তু পেয়ে গেছি। কি সেটা? সেটা হচ্ছে যে আমাদের এই সার্কিটে, এই লজিক্যাল সার্কিটে একটা পার্টিকুলার ইনপুট দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে যে ডাটাটা আছে সেটা কোনো রকম চেঞ্জ হয় না। এটাকেই তো আমরা বলি স্টোর অপারেশন, তাই না? যে আমরা যখন কম্পিউটারে কাজ করতেছি আমরা চাই যে একটা জায়গায় একটা ডাটা যেন সংরক্ষিত থাকে, ওটা যেন মুছে না যায়, চেঞ্জ না হয়। তো আমাদের ওই চেঞ্জ না করার জন্য এখন জাস্ট কি করতে হচ্ছে, এই যে নর এসআর ল্যাচ সার্কিটটা ইউজ করা লাগতেছে এবং তার জন্য একটা ফিক্সড ইনপুট দেওয়া লাগতেছে। ঠিক আছে? 0 0 এই ইনপুটটা দেওয়া লাগতেছে। তাহলেই আমরা দেখতে পাচ্ছি যে আউটপুটে কোনো হেরফের হয় না, কোনো চেঞ্জ হয় না। এটাকেই তো আমরা বলতেছি এটা আসলে আমাদের ডেটা স্টোর অপারেশন। ঠিক আছে? তো এই যে আমরা রেজাল্টটা দেখলাম এটা আসলে ডেটা স্টোর অপারেশন। ঠিক আছে? আশা করি এটা বোঝা গেছে। তো আমরা এখন বুঝলাম যে 0 0 এই যে ইনপুট কম্বিনেশনটা এটা দিলে আসলে কি হয়? এটা দিলে এটাকে আমরা বলি হচ্ছে মেমোরি বা হোল্ড। এটাকে আমরা ২ ভাবে বলি। এটাকে বলা হয় হোল্ড অর্থাৎ ধরে রাখা। ভ্যালু আগে যেটা ছিল সেটা ধরে রাখছি। এজন্য এটাকে বলা হয় হোল্ড বা এটাকে কিন্তু মেমোরি অপারেশনও বলা হয়। ঠিক আছে? মেমোরি। তো আমরা পেয়ে গেলাম যে আমাদের এই 0 0 ইনপুটের জন্য আমরা নর এসআর ল্যাচে ডেটাকে স্টোর করে রাখতে পারি। ঠিক আছে? তো মেমোরি অপারেশন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এটা নিয়ে আমরা এতক্ষণ ধরে কনসার্ন ছিলাম, এটাই খুঁজতেছিলাম যে কিভাবে ডেটাকে স্টোর করা যায় এবং সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমাদের অপারেশন তো মোটামুটি শেষ। এখন হচ্ছে আমরা একটু সামনে আগাই। সামনে হচ্ছে আমাদের এই যে এসআর ল্যাচের জন্য হচ্ছে একটা ট্রুথ টেবিল দেয়া আছে। ঠিক আছে? এই ট্রুথ টেবিলটা যদি আমরা একটু ফলো করি তাহলে দেখব যে এখানে এসআর হচ্ছে ২ টা ইনপুট, তার জন্য ৪ টা কম্বিনেশন দেওয়া আছে। তো আমরা ৩ টে যে কম্বিনেশন সেটার জন্য অলরেডি
তোমার আউটপুটটা ভেরিফাই করে দেখছি, ঠিক আছে? কি আসে এবং সেটা কিভাবে আসে। জাস্ট একটা জায়গা হচ্ছে আমাদের কভার করা হয় নাই বা বাকি আছে, সেটা হচ্ছে এই যে 1 এর যে কম্বিনেশন। তো এইটা হচ্ছে আমরা একটু চাইলে এখন দেখতে পারি যে আসলে এটা কি হয়। যে 1 এর যে কম্বিনেশন। তো আমরা যদি একটু এসআর ল্যাচে 1 দেওয়ার চেষ্টা করি, তাহলে যেটা দেখব সেটা হচ্ছে খুবই অদ্ভুত একটা ঘটনা হচ্ছে দেখতে পারবো। ঠিক আছে? সো আমি হচ্ছে এটা একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের একটা এসআর ল্যাচ সিস্টেম যদি আমরা ড্র করি, এই ধরা যাক একটা এসআর ল্যাচ সিস্টেম যেখানে ২ টা নর গেট আছে। এই ২ টা নর গেটের ১ম যে গেটটা সেটার একটা ইনপুট হচ্ছে আমাদের আর, ঠিক আছে? ১ম গেটের ইনপুটটা হচ্ছে আর, দ্বিতীয় গেটের ইনপুটটা হচ্ছে এস, ঠিক আছে? এবং এখানে একটা এরকম ক্রস কানেকশন কিন্তু আমাদের আছে, ঠিক আছে? আচ্ছা। এবং ১ম টার যে আউটপুট সেটাকে আমরা বলতেছি কিউ, দ্বিতীয়টার আউটপুটকে বলতেছি কিউ বার, ঠিক আছে? আচ্ছা। এখন আমরা এখানে কি করতেছি, ২ টা ইনপুটই 1 দিচ্ছি। তো 1 যদি দেই তাহলে দেখো এখানে কিন্তু ঝামেলা তৈরি হয়ে যাবে। সেটা কি? যে আমরা জানি যে নর গেট সে যদি একটা ইনপুট এট লিস্ট 1 পায়, ঠিক আছে? একটা ইনপুট এট লিস্ট 1 পায় তাহলে সে কিন্তু আউটপুট 0 দিয়ে দিবে। এটা মোটামুটি সিউর। মোটামুটি না, পুরোপুরি সিউর। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে কিউ এটা কিন্তু 0 চলে আসবে, অর্থাৎ ১ম গেটের আউটপুট 0 চলে আসবে কারণ তার একটা ইনপুট 1 আমরা পেয়ে গেছি। সিমিলারলি ২ নম্বর গেটের জন্য একটা ইনপুট যেহেতু আমরা 1 পেয়ে যাচ্ছি, এ কারণে আমরা বলতে পারি যে আমাদের যে এখানে কিউ বার এটাও কিন্তু 0 চলে আসবে। ঠিক আছে? কিউ বার, এই কিউ বারের ভ্যালুও কিন্তু 0 চলে আসবে। ঠিক আছে? তো এই যে দেখো একটা খুবই অদ্ভুত ঘটনা দেখা যাচ্ছে যে কিউ এবং কিউ বার যেই ২ টা একটার একটার কমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের একটা পার্টিকুলার ইনপুট থেকে আমরা এখানে থিওরিটিক্যালি দেখতে পাচ্ছি যে কিউ আর কিউ বার সমান চলে আসতেছে। ঠিক আছে? সো এইটা তো আসলে সম্ভব না। আমরা তো এমনভাবেই তৈরি করছি যেন উল্টা আসবে। কিন্তু আমরা এই ইনপুট দিয়ে দেখতে পারতেছি যে ২ টাই সমান আসতেছে। তার মানে এইটা আসলে আমাদের যে ডিজাইন সেই ডিজাইন মেনে কাজ করতেছে না। ঠিক আছে? তো এইজন্য আমরা বলি যে এটা একটা অসংজ্ঞায়িত জিনিস। ঠিক আছে? এটা একটা অসংজ্ঞায়িত জিনিস। অর্থাৎ অসংজ্ঞায়িত কেন বলতেছি? কারণ অসংজ্ঞায়িত কখন বলি আমরা? যখন আসলে কোনো একটা জিনিসকে আমরা বাস্তবে আমরা যেই থিওরি জানি সেই থিওরি অনুসারে মেলাতে পারি না। ঠিক আছে? তখন সেটাকে বলি অসংজ্ঞায়িত। যেমন আমরা কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে সেটাকে অসংজ্ঞায়িত বলি। কেন বলি? কারণ আমাদের ভাগের যে নিয়ম, সেই ভাগের নিয়ম অনুযায়ী কি বলে? ভাগের নিয়ম অনুযায়ী বলে যে তুমি যখন একটা পূর্ণ সংখ্যাকে আরেকটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করবা তখন রেজাল্ট একটা পূর্ণ সংখ্যা আসা উচিত। ঠিক আছে? একটা ইউনিক পূর্ণ সংখ্যা। কিন্তু দেখা যায় যখন কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা হয় তখন পজিটিভ ইনফিনিটিও আসতে পারে, নেগেটিভ ইনফিনিটিও আসতে পারে। সো এটা কিন্তু আমাদের থিওরির সাথে মিলতেছে না, কন্ট্রাডিক্ট করতেছে। এইজন্য আমরা জিনিসটাকে বলি যে অসংজ্ঞায়িত। সো এই যে আমরা এসআর ল্যাচের জন্য যে থিওরি বা যে ডিজাইন চিন্তা করছি সেটা মেনে কিন্তু আমাদের আউটপুট আসতেছে না। এই কারণে আমরা বলতেছি এই আউটপুট অসংজ্ঞায়িত। এবং এই যে আমরা ইনপুটটা দিলাম, এই ইনপুটটা তাহলে কি হয়ে যাচ্ছে? ইনপুটটা হয়ে যাচ্ছে তোমার একটা ইনভ্যালিড ইনপুট। ঠিক আছে? অর্থাৎ তুমি এটা চাইলেই দিতে পারো না। ঠিক আছে? তাহলে কিন্তু তোমার সিস্টেম কাজ করবে না। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের একটা ইনভ্যালিড ইনপুট। ঠিক আছে? ইনভ্যালিড ইনপুট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 1 SA1 RA1, ঠিক আছে? সো আমরা হচ্ছে বুঝতে পারলাম যে আমাদের এই যে লাস্ট যে কম্বিনেশনটা বাকি ছিল সেটা হচ্ছে আমাদের কি দেয়? একটা ইনভ্যালিড স্টেট দেয়। অসংজ্ঞায়িত একটা স্টেট দেয়। ঠিক আছে? এই ইনপুটটা হচ্ছে আমরা ইউজ করব না। এসআর ল্যাচের জন্য এটা বাদ। তো এই প্রবলেম ছাড়া আমরা বাকি ৩ টা কম্বিনেশন কিন্তু আমাদের টার্গেট অনুযায়ী পাচ্ছি। তো এটাই হচ্ছে এখানে আমরা একটু দেখি যে ০ এর জন্য হচ্ছে আমরা পাচ্ছি মেমোরি, অর্থাৎ এটা হচ্ছে আমরা দেখছি যে যেই আউটপুটটা আগের ধাপে ছিল সেইটাই কি থাকে? বজায় থাকে, হোল্ড হয়ে থাকে। ঠিক আছে? তো এইজন্য এটাকে আমরা বলতেছি মেমোরি। আচ্ছা। এরপর ০, ১ এই যে আর যেহেতু 1 এই কারণে আমরা পাচ্ছি হচ্ছে রিসেট, অর্থাৎ আউটপুট 0 হয়ে যাবে। এরপরে সেট যেহেতু 1 এই কারণে আমরা এখানে আউটপুট পাচ্ছি 1, এটাকে আমরা বলতেছি সেট। তো এইভাবে হচ্ছে মোটামুটি আমাদের ৩ টা অপারেশন ডিফাইন্ড আছে। এই ৩ টাকেই আমরা কাজে লাগাবো এবং কাজে লাগিয়ে হচ্ছে পরবর্তীতে দেখব যে এটাকে আরো কিভাবে রিফাইন করা যায়। ঠিক আছে? এসআরল্যাচ তো আমরা মানে বেসিক হিসেবে শিখলাম যে এখানে আসলে আমাদের টার্গেটটা একটা ফুলফিল হচ্ছে মেমোরির কাজ। এখন হচ্ছে আমরা আরেকটু কন্ট্রোল চাই এটার উপরে। ঠিক আছে? যে এটা তো ধরো যে এরকম হতেই পারে যে আমাদের এই সার্কিটের যে ইনপুট সেটা আগের একটা সার্কিট থেকে আসতেছে। ঠিক আছে? এরকম কি হতে পারে না? অবশ্যই হতে পারে। তো আগের সার্কিটের একটা আউটপুট যদি চলে আসে, এই যে আমাদের এই সার্কিটের আউটপুট সেটা কিন্তু হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমরা কিন্তু অনেক সময় এরকমটা চাই না যে হঠাৎ করে আগের
সার্কিটের ইনপুট আসার কারণে এটা চেঞ্জ হয়ে যাক। আমরা চাই যে আমরা যখন চাবো তখনই কেবলমাত্র এই ল্যাচের আউটপুটটা চেঞ্জ হোক, ঠিক আছে? অর্থাৎ আমাদের হাতে একটা কন্ট্রোল চাই এই আউটপুটটা চেঞ্জ করার। তো ওই কন্ট্রোলটাই আমাদের নিয়ে আসে হচ্ছে ক্লক পালস, ঠিক আছে? তো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে ক্লক পালস। তো ক্লক পালস এটা আসলে তোমার একটা বলতে পারো মেকানিজম, যেটা হচ্ছে আমাদের এসআর ল্যাচকে কন্ট্রোল করার একটা তোমার উপায় দিয়ে দেয়, ঠিক আছে? তো ক্লক পালসটা কিভাবে কাজ করে, যে আমরা এই ডিজিটাল সিগন্যাল এইটা হচ্ছে এসআর ল্যাচে ইনপুট হিসেবে দিতে পারি, ঠিক আছে? তো এখানে তোমাকে দেখানো আছে একটা ডিজিটাল সিগন্যাল। তো এটাকে আমরা বাইনারি ভ্যালুর মতো রিড করতে পারি, ঠিক আছে? তুমি দেখো একটু যে এখানে সিগন্যালটা কিরকম, যে এটা যদি আমরা চিন্তা করি 0 ভোল্ট, আর এই যে আমি হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ভোল্টেজ ভ্যালুটা দেখাচ্ছি, ঠিক আছে? তো এটা 0 ভোল্ট, আর এটাকে যদি আমরা 5 ভোল্ট চিন্তা করি তাহলে তুমি দেখো, আর এটা ধরো যে আমাদের এটা হচ্ছে সময়ের অ্যাক্সিস, ঠিক আছে? এই বরাবর হচ্ছে টাইম। তো আমরা দেখতে পাচ্ছি যে সময়ের সাথে সাথে আমাদের একটা নির্দিষ্ট সময় পর পর যে ঘটনাটা ঘটতেছে সেটা এরকম, যে প্রথমে কিছু সময় জুড়ে আমাদের এই ভোল্টেজ ভ্যালুটা 0 লেভেলে থাকতেছে, ঠিক আছে? এরপর ওই একই সময় পরিমাণ আমাদের ভোল্টেজ ভ্যালুটা আবার কি থাকতেছে, 1 এই স্টেজে থাকতেছে, ঠিক আছে? এই যে এই সময় জুড়ে কিন্তু আবার আমাদের ভোল্টেজ ভ্যালুটা 5 ভোল্টে থাকতেছে, ঠিক আছে? তো দেখো এই যে ইকুয়াল দুইটা টাইম, এই ইকুয়াল দুইটা টাইমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভোল্টেজ ভ্যালু একবার থাকতেছে 0 ভোল্টে, একবার থাকতেছে 5 ভোল্টে, ঠিক আছে? তো দুইটা যেহেতু স্টেট আমরা পর্যায়ক্রমে নির্দিষ্ট সময় পর পর দেখতে পারতেছি, এইজন্য এই দুইটা স্টেটকে আমরা চাইলে বাইনারি ভ্যালু 0 আর 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? সো আমরা জিনিসটাকে এইভাবে বলতে পারি যে শুরুতে হচ্ছে আমাদের এখানে 0 স্টেটটা আছে, এরপরে 1, এরপরে 0, এরপরে 1, এরকমভাবে আসলে আমাদের স্টেটটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ ভোল্টেজ লেভেলটা এইভাবে আপ ডাউন করতেছে। তো তুমি যখন এইখানে এই সিগন্যালটা পাস করবা তখন কিন্তু এগুলো আসলে একেকটা ইনপুট হিসাবে যাবে, ঠিক আছে? এই যে তুমি যখন ভোল্টেজ ভ্যালুটা 0 ভোল্ট রাখবা, এর অর্থ হচ্ছে যে তুমি ওই সার্কিটে 0 ইনপুট দিচ্ছ। এরপর তুমি যখন ভোল্টেজ ভ্যালুটা 5 ভোল্ট রাখবা, এর অর্থ হচ্ছে তুমি ওই সার্কিটে 1 ইনপুট দিচ্ছ, বাট ওই সার্কিটটাকে ট্রিগার করতেছো, ঠিক আছে? তো এই জায়গাটা একটু আমরা এইভাবেও মনে রাখতে পারি যে আমাদের যখন এই ক্লক পালসে ভোল্টেজ ভ্যালুটা 5 ভোল্ট থাকে, এই যে তুমি যে পুরো যে সিগন্যালটা দেখতে পাচ্ছ না, এটাকেই কিন্তু একসাথে বলা হয়, এটাই কিন্তু আমাদের ক্লক পালস, ঠিক আছে? এইটাই কিন্তু একটা ক্লক পালস, একটা ওয়েভ, ওয়েভ অফ তোমার হচ্ছে আমাদের এই ডিজিটাল সিগন্যাল, ঠিক আছে? আচ্ছা, তো এইটা যখন আমাদের 1 থাকে তখন আমরা এটাকে বলি ট্রিগারিং করা, ঠিক আছে? ট্রিগারিং। 0 দিয়েও ট্রিগারিং করা হয়, 1 বা 0 দুইটার যেকোনোটা দিয়ে আমরা ট্রিগারিং করতে পারি। এটা আসলে ডিপেন্ড করবে সার্কিট কিভাবে বানাচ্ছি আমরা তার স্ট্রাকচারের উপর। তো এই 0 আর 1 এইটা আসলে আমাদের সার্কিটে একটা ইনপুট হিসেবে যায়, ঠিক আছে? এইটুকু আমাদের বুঝতে হবে। আচ্ছা, এখন দেখো এই যে সিগন্যালটা, এটার কিছু আমরা প্রপার্টি দেখতে পারি। সেই প্রপার্টিটা কি? দেখো এর ভ্যালু কিছু সময় হচ্ছে 5 ভোল্ট থাকে, ওইটাকে আমরা বলতেছি হচ্ছে হাই লেভেল। দেখো এই যে যখন হচ্ছে তার ভ্যালু 5 ভোল্ট বা অ্যাক্টিভ থাকে তখন সেটাকে আমরা বলতেছি হাই লেভেল, এবং যখন তার ভ্যালু হচ্ছে তোমার 0 ভোল্ট থাকে তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে লো লেভেল, ঠিক আছে? তো এই যে 2টা লেভেল, এই 2টা লেভেলকে কিন্তু আমরা চাইলে এই সার্কিটের জন্য ইনপুট হিসেবে কাজে লাগাতে পারি, ঠিক আছে? যে হাই লেভেল মানে 0 ইনপুট বা 1 ইনপুট, আর লো লেভেল মানে হচ্ছে 0 ইনপুট, ঠিক আছে? সো এই জিনিসটাকে কিন্তু আমরা সার্কিটের মধ্যে ইনপুট হিসেবে কাজে লাগাতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল একটা জিনিস। আরেকটা দেখো, এটার এই পালসের আরেকটা প্রপার্টি হচ্ছে এমন যে এই যে তোমার স্টেট চেঞ্জ হচ্ছে, এই স্টেট চেঞ্জের মধ্যবর্তী যে ট্রানজিশনটা সেটাকেও কিন্তু আমরা চাইলে কাজে লাগাতে পারি। কিভাবে? দেখো যে একটা নির্দিষ্ট সময় জুড়ে সে যখন 0 থাকে তারপর কিন্তু হুট করে ইনস্ট্যান্টেনিয়াসলি তার একটা স্টেটের চেঞ্জ হয়, ঠিক আছে? তো তুমি দেখো এখানে কিন্তু এই পালসটা 0 থেকে 1 হচ্ছে। তো এই যে ট্রানজিশনটা এটাকে আমরা বলি হচ্ছে রাইজিং বা লিডিং এজ, ঠিক আছে? তো এইটাও কিন্তু আমাদের এই ডিজিটাল সার্কিটে একটা ইনপুট হিসেবে বিবেচিত হতে পারে, ঠিক আছে? এইটাও কিন্তু ইনপুট হিসেবে বিবেচিত হতে পারে। কিভাবে? যে যখন হচ্ছে আমাদের এই ট্রানজিশনটা হবে তখন হচ্ছে সে ট্রিগার হবে, ঠিক আছে? তো এইটাও কিন্তু একটা ইনপুট হিসেবে বিবেচিত হতে পারে, ঠিক আছে? এটা আমাদের ট্রিগারিং এর জন্য ইনপুট হিসেবে বিবেচিত হতে পারে। এটা একটা ট্রিগার হিসেবে কাজ করতে পারে। একইভাবে
আমরা যখন এই তোমার হচ্ছে লো থেকে হাইয়ে যাব, ঠিক আছে? তো এখানে আমাদের জিনিসটা এইভাবে দেখানো যেতে পারতো যে আমরা এইখানে যখন লো থেকে হাইয়ে যাব তখনও কিন্তু আমরা একটা ট্রিগারিং এখানে কাজ করাতে পারি, ঠিক আছে? আমরা যদি চিন্তা করি যে আমরা হচ্ছে এইটুকু অংশ দেখতেছি, এইটুকু অংশ যেটা হচ্ছে যে আমাদের ইনপুট ভ্যালুটা কি ছিল? 1 ছিল বা হাই ছিল, সেখান থেকে সে কিন্তু লো বা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এই ভ্যালুটা বা স্টেটটা আমাদের কি হচ্ছে? ফল করতেছে। সো এই যে ফলিং এজ, এই ফলিং এজটাকেও কিন্তু আমরা চাইলে কি করতে পারি? ট্রিগারিং এর জন্য চিন্তা করতে পারি, ঠিক আছে? অর্থাৎ এইটা যখন আসবে তখন আমার সার্কিটটা ট্রিগার হবে এবং সে সেই অনুযায়ী তার স্টেট চেঞ্জ করবে, ঠিক আছে? তো এইটাও আমাদের একটা ট্রিগার হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এই গেল আমাদের মোটামুটি পালসের একটা বেসিক আইডিয়া, যেখানে আমরা বুঝলাম যে পালস আসলে ক্লক পালস আসলে একটা সিগনাল, যেই সিগনালে ২ টা স্টেট থাকে। একটা হচ্ছে 0 ভোল্ট, 5 ভোল্ট। এখন এই 0 ভোল্ট, 5 ভোল্টের মাঝে যে ট্রানজিশন, এগুলোকে আমরা অনেকভাবে কাজে লাগাতে পারি। একটা হচ্ছে এরকম যে পুরো লেভেলটাই আমি ইনপুট হিসেবে চিন্তা করতে পারি। মানে যখন হাই থাকবে সেটা একটা ইনপুট, যখন লো থাকবে সেটা একটা ইনপুট। আবার আমি চাইলে এই যে ট্রানজিশনটাকেও কি হিসেবে কাজে লাগাতে পারি? আমার ইনপুট হিসেবে কাজে লাগাতে পারি, ঠিক আছে? তো এর উপর ভিত্তি করেই ক্লক পালসকে আমরা ২ ভাবে চিন্তা করতে পারি। একটা হচ্ছে এজ ট্রিগার্ড, আরেকটা হচ্ছে লেভেল ট্রিগার্ড, ঠিক আছে? অর্থাৎ ট্রিগারিংটা আমি কিভাবে করতেছি? আমার সার্কিটে ইনপুটটা পালসের মাধ্যমে কিভাবে দিচ্ছি? সেটা যদি আমি এই যে এজের মাধ্যমে দেই, ঠিক আছে? এই যে এজটা হচ্ছে যখন ট্রানজিশনটা হয়, ঠিক আছে? তখন সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার এজ ট্রিগার্ড, ঠিক আছে? এজ ট্রিগার্ড ক্লক পালস, ঠিক আছে? তুমি যদি এই যে এজের মাধ্যমে ইনপুট দাও, সেটা হতে পারে তোমার লো টু হাই অথবা হতে পারে হাই টু লো, ঠিক আছে? এই ২ টার যেকোনো একটা হতে পারে। তো সেটাকে তো আমরা বলবো এজ ট্রিগার্ড। অথবা আরেকটা উপায় হতে পারে যে লেভেল ট্রিগার্ড। এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে হচ্ছে পুরো লেভেলটাকেই হচ্ছে আমরা এখানে ইনপুট হিসেবে চিন্তা করব, ঠিক আছে? এইটা একটা যে লো লেভেলটাকে একটা ইনপুট হিসেবে চিন্তা করতে পারি, অথবা আমরা হচ্ছে হাই লেভেলটাকে একটা ইনপুট হিসেবে চিন্তা করতে পারি, ঠিক আছে? সো আমরা ২ ভাবেই কিন্তু এই ইনপুটটা ক্লক পালসের মাধ্যমে দিতে পারি। একটা হচ্ছে এজের মাধ্যমে, আরেকটা লেভেলের মাধ্যমে, ঠিক আছে? তো সামনে গিয়ে এই জিনিসগুলাই হচ্ছে আমরা দেখব যে কিভাবে এই এজ আর লেভেলের মাধ্যমে ট্রিগারিং করা হয় ডিভাইসে বা ল্যাচে কিভাবে ট্রিগারিং করা হয়। আচ্ছা। তো লাস্টলি ক্লক পালস সম্পর্কে যে জিনিসটা বলব, যে আমরা প্রসেসর ইউজ করার সময় প্রসেসরের স্পিড বলতে যেটা বুঝি, যেটা হচ্ছে আমরা হার্টজ ইউনিটে মেজার করি, ঠিক আছে? আমরা বলি যে আমাদের প্রসেসরের স্পিড হচ্ছে 2 গিগাহার্টজ, 3 গিগাহার্টজ। তো এই স্পিড বলতে আসলে এই ক্লক পালসের ফ্রিকোয়েন্সিকে বোঝানো হয়, ঠিক আছে? তো তুমি ক্লক পালসের ফ্রিকোয়েন্সি যত বেশি রাখবা, অর্থাৎ একটা সাইকেল, এই যে দেখো এখান থেকে এইখানে আসতে হচ্ছে একটা সাইকেল কমপ্লিট করতে হয়, ঠিক আছে? এবং এইটার জন্য যে টাইমটা লাগে সেটাকে আমরা বলতেছি ক্যাপিটাল টি, ঠিক আছে? তো এই ফ্রিকোয়েন্সি যেটা সেটা হচ্ছে এই টাইম পিরিয়ডের ইনভার্স কোয়ান্টিটিটা, ঠিক আছে? তো আমরা এই প্রসেসরের ফ্রিকোয়েন্সি বলতে যা বুঝে থাকি সেটা আসলে যে এই ক্লক পালসটা কত ফাস্ট হচ্ছে সাইকেল কমপ্লিট করতেছে, ঠিক আছে? তো আমাদের ক্লক পালসের উপর ডিপেন্ড করেই কিন্তু স্পিডটা ডিটারমাইন্ড হয়, ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের জন্য বোঝা খুব ইম্পোর্টেন্ট। আচ্ছা, আমরা সামনে আগাই। তো সামনে হচ্ছে আমরা নতুন এক ধরনের ডিভাইস সম্পর্কে পড়তে যাচ্ছি। এই যে দেখো নাম দেয়া আছে এসআর ফ্লিপ ফ্লপ। এতক্ষণ ধরে হচ্ছে আমরা এসআর ল্যাচ নিয়ে পড়াশোনা করছি। এখন যাব হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ। এখন এই ফ্লিপ ফ্লপ ওয়ার্ডের সাথে তোমরা পরিচিত না। সো এইজন্য আমি ফ্লিপ ফ্লপ সম্পর্কে কিছু বেসিক কথাবার্তা বলে নেই যে ফ্লিপ ফ্লপ আসলে কি? ফ্লিপ ফ্লপ এটা হচ্ছে একটা মেমোরি ডিভাইস। আমি যদি এর একদম বেসিক একটা পরিচয় দিতে চাই তাহলে আমি বলব যে এটা একটা মেমোরি ডিভাইস, ঠিক আছে? মেমোরি ডিভাইস বলতে আসলে কি বুঝি? যে এ হচ্ছে ডেটা স্টোর করে রাখতে পারে, ঠিক আছে? একটা খুবই ক্ষুদ্র স্মল একটা মেমোরি ডিভাইস, ঠিক আছে? এখন এই ফ্লিপ ফ্লপটা আসলে ল্যাচের সাথে কোথায় পার্থক্য তৈরি করে? আমরা যদি একটু ল্যাচের কথা মনে করি তাহলে আমরা নিশ্চয়ই এটা খেয়াল করব যে এই ল্যাচে কিন্তু আসলে কোনো ক্লক ছিল না, ঠিক আছে? ল্যাচের সাথে কোনো ক্লকের সম্পর্ক ছিল না। তো আমরা ক্লকটা কেন চাই? ক্লকটা চাই যেন আমাদের হাতে এই ইনপুটের একটা কন্ট্রোল থাকে, ঠিক আছে? সেজন্য আমরা ক্লক চাই। তো ল্যাচ এর সাথে আমরা যখন ক্লক পালস এড করব, ঠিক আছে? বা ক্লক এড করব, তখন পুরো বিষয়টা যে দাঁড়াবে ওইটাকেই আমরা বলতেছি হচ্ছে ফ্লিপ ফ্লপ, ঠিক আছে? তো
এইভাবে আমরা মনে রাখতে পারি। একটু আগে আমরা যে ক্লক পালস দেখছি, ওই ক্লক পালস তার সাথে যখন আমরা ল্যাচকে কম্বাইন করব, তখন আসলে আমরা যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, তো হচ্ছে এখন আমরা এই ফ্লিপ ফ্লপটাই দেখার চেষ্টা করব। আচ্ছা, তো এসআর ফ্লিপ ফ্লপ বলতে আসলে বোঝানো হয় যে এসআর ল্যাচ তার সাথে হচ্ছে আমাদের ক্লক পালসটা অ্যাড করা। ঠিক আছে, তো ক্লক পালস এইটা মূলত আমরা সিএলকে এই নোটেশনে হচ্ছে লিখে থাকবো। ঠিক আছে, সার্কিটে এইভাবে হচ্ছে আমরা ক্লক পালসকে বোঝাবো। তো আমরা দেখি যে এসআর ফ্লিপ ফ্লপে কিভাবে ক্লক দেওয়া হয়। তো দেখো, এইটুক কম্বিনেশন কিন্তু তোমার কাছে পুরনো। ঠিক আছে, এইটুক জিনিস তুমি আগেও দেখছো। এটা হচ্ছে আমাদের সেই এসআর ল্যাচ, এটা হচ্ছে আমাদের এসআর ল্যাচ। জাস্ট নতুন যে অংশটা সেটা হচ্ছে আমাদের এই বামের যে পার্টটুকু সেটা আমাদের জন্য নতুন। এইটাকু যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে আমাদের জন্য নতুন। তো এখানে আমরা খেয়াল করি যে আমরা আগের বার এখানে হচ্ছে এসআর এর ইনপুটটা ডিরেক্ট দিচ্ছিলাম, কিন্তু এসআর ফ্লিপ ফ্লপে আমরা কি করতেছি, আমরা ডিরেক্ট ইনপুট দিচ্ছি না, আমরা একটা লেয়ার পার হয়ে ইনপুট দিচ্ছি। এই দেখো, এখানে আমরা কি করতেছি, আমরা এই যে এস এর সাথে আমাদের ক্লকটাকে অ্যান্ড করে দিচ্ছি। ঠিক আছে, ক্লকের যে ভ্যালুটা, ঠিক আছে, সেটাকে হচ্ছে আমরা অ্যান্ড করে দিচ্ছি। সিমিলারলি আমরা আর এর ভ্যালুটাকেও ক্লকের সাথে অ্যান্ড করতেছি। এই অ্যান্ডটা আসলে কেন করা হলো, বা এই যে অ্যান্ড গেটটা এই লেয়ারে কেন আনা হলো, এটা এই কারণে আনা হলো। তুমি খেয়াল করো, তুমি যখন ক্লকের ভ্যালু 0 রাখবা তখন কি হবে, ক্লকের ভ্যালু যখন তুমি 0 রাখবা তখন তোমার এই লেয়ার পার হয়ে যে ইনপুটগুলো আসবে সেগুলোকে যদি আমি R1 আর S1 বলি, তাহলে দেখো এই R1 আর S1 কিন্তু অলওয়েজ 0 আসবে। তুমি একটু মাথা খাটাও তাহলে বুঝতে পারবা, কারণ অ্যান্ড গেটে যে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে ওভারঅল আউটপুট 0 হয়। তো এই যে আমাদের দুইটা অ্যান্ড গেটের মধ্যে একটা একটা ইনপুট কিন্তু ক্লক থেকে যাচ্ছে। তো এই কারণে ক্লক যখনই 0 হয়ে যাবে, আমাদের এই যে এই পরের লেয়ারের গেটগুলোর জন্য যে ইনপুট R1 S1 সেগুলো কিন্তু কি হয়ে যাচ্ছে বলতো, 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখো ক্লক দিয়ে কিন্তু আমি কি করতে পারতেছি, আমাদের ইনপুটটাকে কন্ট্রোল করতে পারতেছি, তাই না? আচ্ছা, তো এইটা গেল ক্লক 0 হলে কি হবে। এখন দেখো, ক্লক যদি 1 হয় তখন কি হবে, ক্লক যদি 1 হয় তখন আসলে আমাদের এই R1 এইটা আসলে R এর সমান হবে, আর আমাদের এই S1 সেটা আসলে S এর সমান হবে। ঠিক আছে, এইটা আর কিছুই না, এটা আসলে আমাদের SR ল্যাচে আমরা যেইভাবে ইনপুট দিয়েছি তার সিমিলার। ঠিক আছে, তো আমি এটা লিখেও দেই যে ক্লক যখন 1 দিচ্ছি তখন আসলে আমরা SR ল্যাচে যেইভাবে ইনপুট দিতে পারতাম ঠিক সেইভাবে ইনপুট দিতে পারছি। ঠিক আছে, তো এটা হচ্ছে SR ল্যাচের ইনপুটের মতো, SR ল্যাচের আমাদের ইনপুট যেইভাবে দিতাম সিমিলার, তার সিমিলার। ঠিক আছে, আচ্ছা, তো এইখানে তুমি দেখো যে আমাদের এই এসআর ল্যাচে যে ইনপুট যাবে সেটা কিন্তু পুরোপুরি এই ক্লকের উপর ডিপেন্ড করতেছে। যে ক্লক যদি 0 হয় তখন কিন্তু আমাদের এইখানে ইনপুট যাচ্ছে 0 0। আর আমরা জানি যে 0 0 দিলে কি হয়, 0 0 দিলে আমাদের যে কিউ, সেই কিউয়ে কিন্তু কি আসে, সেই কিউয়ে কিন্তু আমাদের হোল্ড আসে, তাই না? আমাদের কিউয়ে আসে হোল্ড। তো যেটা হবে যে তুমি যখন ক্লক দিবা না, ঠিক আছে, তোমার এইখানে যদি ক্লক 0 হয়, অর্থাৎ তুমি যদি ট্রিগারিং না করো, ঠিক আছে, আমরা চিন্তা করতেছি যে এখানে ক্লক 0 দেওয়ার অর্থ হচ্ছে নো ট্রিগারিং, আর ক্লক 1 দেওয়ার মানে হচ্ছে যে আমি এইখানে পুরো সিস্টেমটাকে ট্রিগার করতেছি, চেঞ্জ হওয়ার জন্য ট্রিগার করতেছি। ঠিক আছে, আচ্ছা, তো যখন আমি ক্লক দেই নাই, আমি ট্রিগার করি নাই, তখন আসলে কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, এটা আসলে নো চেঞ্জকেই বোঝাচ্ছে, নো চেঞ্জ। ঠিক আছে, যেই মুহূর্তে আমি ক্লক 1 দিচ্ছি তখন চাইলে আমি এই SR এর ইনপুটের মাধ্যমে আমার আউটপুটটাকে চেঞ্জ করতে পারি, কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, তো এই ক্লক দিয়ে কিন্তু আমাদের হাতে একটা কন্ট্রোল চলে আসলো এই SR ল্যাচকে চেঞ্জ করা। ঠিক আছে, তো এইটাই আসলে ফ্লিপ ফ্লপের সার্থকতা, যে এখানে আসলে শুধু SR ইনপুট দিয়ে কন্ট্রোল করা যায় না, তার সাথে সাথে একটা ক্লকও থাকে। ঠিক আছে, আশা করি তোমরা SR ফ্লিপ ফ্লপের বেসিক আইডিয়াটা বুঝতে পারছো, এবং তার সাথে ল্যাচের পার্থক্যটা কোথায় এটাও আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা যখন বাস্তবে SR ফ্লিপ ফ্লপকে রিপ্রেজেন্ট করি তখন কিন্তু এরকম বিশাল সার্কিট আঁকি না। আমরা যেটা করি, আমরা একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করি। এই যে যে ব্লক ডায়াগ্রাম, এটা এখানে সুন্দরভাবে দেখানো আছে। ঠিক আছে, তো এই দেখো SR ফ্লিপ ফ্লপের জন্য একটা ব্লক ডায়াগ্রাম এখানে ড্র করা আছে। সেটা হচ্ছে আমাদের SR ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, এইভাবে সংক্ষেপে লিখি ফ্লিপ ফ্লপকে ডাবল এফ। তো দেখো, এই যে যে আমরা ইনপুটটা দিচ্ছি, এই যে আমাদের এটা কিন্তু আসলে বাইরের ইনপুট। এই যে তুমি যদি চিন্তা করো,
এই সবগুলোই কিন্তু আমাদের ইনপুট, ঠিক আছে? এটাই আমাদের ইনপুট, আমরা বাইরে থেকে দিতে পারবো। তো এই ইনপুটটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে, দেখো যে একটা ইনপুট এস, একটা আর এবং আরেকটা হচ্ছে আমাদের ক্লক, ঠিক আছে? আচ্ছা, এবং আউটপুটটাও যদি খেয়াল করি, এই যে কিউ আর কিউ বার, এই দুইটা হচ্ছে আমাদের আউটপুট, এবং আমরা ব্লক ডায়াগ্রামে কিন্তু সেটাই দেখাইছি, একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে কিউ বার, আমাদের দুইটা আউটপুট। তো আমরা ইউজুয়ালি এসআর ফ্লিপ ফ্লপকে এইভাবেই দেখাবো ব্লক ডায়াগ্রামের মাধ্যমে। এবং একটা জিনিস খেয়াল করি, ক্লকের যে ইনপুটটা সেটা দেখানোর সময় এইভাবে একটা অ্যারো দেওয়া হয়, ঠিক আছে? এটা জাস্ট ক্লককে আলাদাভাবে চিহ্নিত করার জন্য বা বোঝানোর জন্য আমরা হচ্ছে এরকম একটা অ্যারোর মতো দেই, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ সম্পর্কে বেসিক কথাবার্তা। এখন হচ্ছে আমাদের যেই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা একটু দেখে নিব, সেটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল, ঠিক আছে? আমাদের ট্রুথ টেবিলটা যদি মাথায় রাখা যায় তাহলে কিন্তু এই ফ্লিপ ফ্লপ এবং ল্যাচের ইউজটা করা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে, ঠিক আছে? আচ্ছা, এখন একটু দেখি যে আমাদের এসআর ল্যাচে এইটুকু কিন্তু ছিল, তাই না? এই যে এইটুকু পোর্শন যদি আমরা চিন্তা করি তাহলে এইটুকু পোর্শন আমাদের এসআর ল্যাচে ছিল। দেখো বাকি যে পার্ট তুমি দেখতে পারতেছো সেটা কিন্তু এই ফ্লিপ ফ্লপের জন্য নতুন। প্রথমত এখানে যে ক্লক নামে একটা নতুন কলাম অ্যাড হচ্ছে, কারণ ক্লকও কিন্তু এবার তোমার একটা ইনপুট হিসেবে যাচ্ছে, ঠিক আছে? তো এই যে ক্লকের একটা কলাম আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি ওভারঅল জিনিসটা একটু দেখার চেষ্টা করি, দেখো ক্লক যখন 0 থাকবে তখন তুমি এস এবং আর দুইটাতে কি দাও ম্যাটার করতেছে না, ঠিক আছে? তোমার এস বা আর এটা যদি ক্রস দেওয়া হয়, এই ক্রসের অর্থ হচ্ছে, ক্রসের মিনিং হচ্ছে ডোন্ট কেয়ার। ডোন্ট কেয়ার মানে হচ্ছে কি, যে তুমি এস বা আর এ কি দাও, 0 দাও, 1 দাও, মানে যে কোনো কম্বিনেশনেই দাও, এটা ম্যাটার করবে না, ডোন্ট কেয়ার। কারণ ক্লক 0 দিলে আমরা দেখছি যে ওই আমাদের ফ্লিপ ফ্লপের যে আউটপুট সেটা অলওয়েজ আগের ধাপের আউটপুটের সমান হয়, অর্থাৎ মেমোরি হিসাবে কাজ করে, হোল্ড হয়ে থাকে, ভ্যালু আউটপুট ভ্যালু হোল্ড হয়ে থাকে, ঠিক আছে? তো আমরা মনে রাখবো একটা এসআর ফ্লিপ ফ্লপে আমাদের ক্লক যদি 0 থাকে বা আমাদের ট্রিগারিং যদি না করা হয় তখন কিন্তু আমাদের এই যে কিউ এন প্লাস 1, এটা একটু বলি, কিউ এন প্লাস 1 মানে হচ্ছে আমাদের এইখানে কিউ এন প্লাস 1 অর্থ হচ্ছে ইনপুট দেওয়ার পর বা পরের ধাপের আউটপুট, পরের ধাপের আউটপুট, এটা হচ্ছে আমাদের কিউ এন প্লাস 1 এর সিগনিফিকেন্স, ঠিক আছে? আর কিউএন যেটা আমরা দেখতে পাচ্ছি, এই কিউএনটাও একটু জেনে নিই যে কিউএন এটার সিগনিফিকেন্সটা হচ্ছে, কিউএন দিয়ে বোঝাই হচ্ছে আমরা, এটা হচ্ছে কিউএন হচ্ছে আমাদের কি দাঁড়ায়, আগের ধাপের আউটপুট, অর্থাৎ ইনপুট দেওয়ার আগে যে আউটপুটটা, ঠিক আছে? তো আমাদের এটা আগের ধাপের আউটপুট বোঝায় কিউএন, এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। আচ্ছা, ঠিক আছে। সো আমাদের কিউএন আর কিউএন+1 এর পরিচয়টা ক্লিয়ার হয়ে গেল। তো এখানে এই যে দেখো আমরা ইনপুট দিচ্ছি এবং ইনপুটের বেসিসে আমাদের আউটপুটটা কি আসতেছে ওইটাকে আমরা বলতেছি কিউএন+1, ঠিক আছে? অর্থাৎ n এর ধাপে আমরা যদি একটা ইনপুট দেই তাহলে n+1 ধাপে যে আউটপুটটা পাবো ওইটি দেখানো আছে এখানে। তো যেমনটা বললাম ক্লক 0 দিলে এসআর আর এ যাই দেই আমাদের আউটপুট হবে কিউএন, অর্থাৎ আগের ধাপে যে আউটপুট ছিল ওইটাই হোল্ড করবে। আচ্ছা, এখন দেখি ক্লক 1 দিলে কি হয়। সো ক্লক 1 দেওয়ার অর্থ হচ্ছে যে আমরা ট্রিগার করতেছি, ঠিক আছে? এই যে ট্রিগারিং। তো ট্রিগারিং করলে কি হবে দেখো, যে ট্রিগারিং করলে আমরা দেখেছিলাম যে এসআর ল্যাচে আমরা যেভাবে ইনপুট দিতাম এবং যেভাবে আউটপুট আসতো, এই এসআর ফ্লিপ ফ্লপে আসলে একইভাবে ইনপুট আর আউটপুটটা আসবে। তো দেখো এসআর আর এ হচ্ছে আমি 4 রকম কম্বিনেশনে হচ্ছে ইনপুট দিতে পারি এবং আমার এখানে আউটপুটটা আসলে এসআর ল্যাচের মতো সিমিলার আউটপুট আসতেছে। 0 এর জন্য মেমোরি, 0 এর জন্য রিসেট, 1 এর জন্য সেট এবং 1 এটা হচ্ছে আমরা দিতে পারি না। এটা একটা স্পেশাল কেস, যেটা দিলে হচ্ছে ইনভ্যালিড একটা স্টেট চলে আসে। ঠিক আছে? তো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে মেমোরি হচ্ছে আমরা 2 অবস্থায় পাচ্ছি। ক্লক 0 রাখলে আর ক্লক 1 রেখে SR-RA 00 দিলে আমরা মেমোরি, 2 ক্ষেত্রে মেমোরি পাচ্ছি। আর বাকিগুলা আগের মতো এসআর ল্যাচের মতোই সিমিলার। তো এই হচ্ছে আমাদের এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল, যেটা থেকে আসলে আমরা বুঝতে পারি যে কোন ইনপুটের জন্য সে কিভাবে কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এসআর ফ্লিপ ফ্লপ যেহেতু শিখে ফেলছি, এখন এসআর ফ্লিপ ফ্লপকে আমরা চেষ্টা করব আরেকটু মডিফাই করতে এবং মডিফাই করে আমাদের রিয়েল লাইফের কিছু কাজকে আরো বেশি সহজ করতে। আমরা তো অনেকটাই এগিয়ে গিয়েছি। সিকোয়েন্সিয়াল সার্কিটের যে বেসিক আমাদের মোটিভ ছিল যে মেমোরি
হিসাবে সার্কিটকে কাজে লাগানো, সেটা কিন্তু আমরা করে ফেলেছি। এখন হচ্ছে আমরা আমাদের আরো কিছু কাজকে সহজ করা যায় কিনা সেটা হচ্ছে দেখব। তো আমরা এইখানে তারই ধারাবাহিকতায় যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। আচ্ছা, তো ডি ফ্লিপ ফ্লপ কিভাবে তৈরি হয়, যে আমাদের এসআর ফ্লিপ ফ্লপটাকেই আমরা একটু চেঞ্জ করব। সেটা কিভাবে, আমরা যদি এখানে একটু ডায়াগ্রামটা দেখি, দেখো এখানে হচ্ছে একটা ডি ফ্লিপ ফ্লপের ডায়াগ্রাম দেখানো আছে। তো এটা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের এইটা এস এবং এইটা হচ্ছে আর, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের, সরি, এটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপের ব্লক ডায়াগ্রাম। তো এসআর ফ্লিপ ফ্লপ, তার আমি ইনপুটটা চেঞ্জ করতেছি, ঠিক আছে, এবং চেঞ্জ করে হচ্ছে আমি নতুন এক ধরনের ফ্লিপ ফ্লপ বানানোর চেষ্টা করতেছি। দেখো আমি এখানে কি করতেছি, যে আমাদের যে এস এর যে ইনপুটটা যায় আর আর এর যে ইনপুটটা যায় সেটা এমন ভাবে দিচ্ছি বাইরের একটা লাইন থেকে, যে এস এ যে ইনপুটটা ঢুকবে আর এ তার কমপ্লিমেন্টেড ইনপুটটা ঢুকবে, অর্থাৎ এস আর আর এই দুইটাকে একটা আরেকটার কমপ্লিমেন্ট এইভাবে হচ্ছে আমরা দিচ্ছি এখানে, ঠিক আছে। তো এতে দেওয়ার কারণে কি হবে, যে আমরা এখানে কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স দেখতে পারবো, ঠিক আছে। তো তার জন্য হচ্ছে আমরা একটু ট্রুথ টেবিলটা দেখি। এখানে এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা ছিল এরকম, যে এখানে আমরা ক্লক 0 নাকি 1 রাখতেছি, তার উপর বেস করে দুই ভাগে হচ্ছে আমরা ইনপুটটা দিতে পারি। এখন আমরা যদি একটু খেয়াল করি এখানে, যে আমাদের যখন এস আর আর পরস্পর কমপ্লিমেন্ট আকারে ইনপুট দেওয়া হয়, ঠিক আছে, আমি একটু এটা মার্ক করে দেই, যে কখন হচ্ছে আমরা এস আর আর কমপ্লিমেন্টেড ফর্মে দেই। এই জায়গাটা, এই জায়গাটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখব যে এইখানে আমরা কিন্তু এই এস আর আর এই দুইটা কিন্তু পরস্পর কমপ্লিমেন্টের আকারে দিচ্ছি। খেয়াল করি, তো দেখো এখানে S0 R1 এবং এরপর পরের বার হচ্ছে S1 R0। তো একটা আরেকটার কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে যাচ্ছে, তাই না? এখানে একটা আরেকটার কমপ্লিমেন্ট হিসেবে যাচ্ছে। তো কমপ্লিমেন্ট হিসেবে যাওয়ার কারণে আমাদের আউটপুটটা কি আসতেছে, আমরা যদি খেয়াল করি, যে যখন 0 1 ইনপুট দিচ্ছি আমরা এস আর আর এ, তখন আউটপুট 0, আর 1 0 দিলে আউটপুট 1। আসলে এইটা কিন্তু আমাদের এই যে আউটপুট যেটা আসতেছে Qn+1, এটা কিন্তু আসলে এস এর সমান, তাই না? আমরা যদি একটু মার্ক করি দুইটা জায়গা, তাহলে আমরা দেখব, এই যে দেখো আমাদের এইখানে এস এর যে হচ্ছে ইনপুটটা আর আউটপুট যেটা, এই দুইটা কিন্তু সেম আসতেছে, তাই না? এই দুইটা আসলে সেম আসতেছে। তো এই দুইটা যেহেতু সেম আসতেছে, এই দেখো এই দুইটা যেহেতু সেম আসতেছে, তো আমরা আসলে এই এসআর ফ্লিপ ফ্লপের এই পার্টটুকুকে চাইলে আলাদাভাবে কাজে লাগাতে পারি। আমাদের তো অনেক সময় এরকম প্রয়োজন হয় যে আমরা যা ইনপুট দিব তাই যেন আমরা কি করে রাখতে পারি, স্টোর করে রাখতে পারি, ঠিক আছে। তো এই ফ্লিপ ফ্লপ যেটা আমরা এখন বানাতে চাচ্ছি, এটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যা ইনপুট দিব, যা ইনপুট দিব তাই স্টোর হবে, ঠিক আছে, যা ইনপুট দিব তাই স্টোর হবে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে আগাচ্ছি। তো এই উদ্দেশ্য আমরা এসআর ফ্লিপ ফ্লপের একটা জায়গাকে ফোকাস করে কিন্তু আমরা বানাতে পারি। সেটা কিরকম, যে আমরা যদি ইনপুটটা এরকম ভাবেই দেই, যে দেখো আমাদের এস আর আর ওই দুইটা লাইনের ইনপুট যাবে হচ্ছে এরকম ভাবে যে একটা আরেকটার উল্টা, তাহলে যেটা হবে এস লাইনে যে ইনপুটটা দিচ্ছি সেটাই আউটপুট হিসাবে পাবো। তার মানে আমরা যদি এস লাইন এইটাই আমাদের হাতে রাখি, এই এস এর যে লাইনটা এটাকে যদি আমাদের হাতে ইনপুট হিসেবে রাখি, তাহলে আমরা বলতে পারি না এই যে যা ইনপুট দিচ্ছি তাই আউটপুট পাচ্ছি, এটাই বলতে পারি, তাই না? যে আমরা এখানে যা ইনপুট দিচ্ছি, এখানে আমরা যা ইনপুট দিচ্ছি, এই যে এখানে যা ইনপুট দিচ্ছি তাই আউটপুট হিসেবে পাচ্ছি। দুইটা আসলে সেম, এই দুইটা আসলে সেম। তো তাই যদি হয়, তাহলে আমরা কিন্তু এইখানে নতুন এক ধরনের ফ্লিপ ফ্লপ তৈরি করে ফেলতে পারি, ঠিক আছে। তো এইটাই এইখানে দেখানো হয়েছে। দেখো যে এস এর যে লাইনটা সেটাকে আমরা বাইরে একটা কমন লাইন হিসেবে নিয়ে আসতেছি, যেটাকে বলতেছি ডি, একটা নতুন ভেরিয়েবল, ঠিক আছে। এটা আসছে হচ্ছে যে ডি ফ্লিপ ফ্লপ থেকে। তো ডি এটা হচ্ছে একটা নতুন ভেরিয়েবল, এটা আমাদের হাতে এখন ইনপুট হিসেবে থাকবে। তো এইটারই আমরা দুইটা লাইন পরবর্তীতে বের করতেছি, একটা যাচ্ছে হচ্ছে এস এ ডিরেক্টলি, আরেকটা হচ্ছে কমপ্লিমেন্ট হয়ে তারপরে হচ্ছে আর এ ঢুকতেছে। কেন? কারণ এই যে আমাদের এস আর ফ্লিপ ফ্লপের এই জায়গাটায় আমরা দেখেছি যে এস আর আর কে পরস্পর কমপ্লিমেন্ট আকারে যদি ইনপুট দেই, তাহলেই আমাদের এস এ যা দেওয়া হয় ওইটাই আউটপুট হিসেবে আসে, ঠিক আছে। তো আমাদের এই যে এই জায়গাটা তখন আমরা ফুলফিল করতে পারতেছি, ঠিক আছে, যে যা ইনপুট দিব তাই স্টোর হবে। তো
এর মাধ্যমেই কিন্তু আমরা তখন নতুন একটা ফ্লিপ ফ্লপ, এই কম্বিনেশন, এই পুরো কম্বিনেশনের মাধ্যমে বা পুরো সেটআপের মাধ্যমে আমরা নতুন একটা ফ্লিপ ফ্লপ পেয়ে যাচ্ছি, যেটাকে বলা হয় হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। এই যে, তো দেখো এই জিনিসটা, এই পার্টটুকুকে যদি আমরা একটা বক্স হিসেবে চিন্তা করি, তাহলে ওইটাই আসলে ডি ফ্লিপ ফ্লপের ব্লক ডায়াগ্রাম হয়ে যাবে। এখানে একটা ইনপুট হচ্ছে ডি, এবং আমাদের ক্লক তো অলওয়েজ একটা ইনপুট হিসেবে থাকতেছে এই ফ্লিপ ফ্লপে, ঠিক আছে? আচ্ছা, তো একটু জেনে রাখতে পারি, এই যে ডি ফ্লিপ ফ্লপের ডি, এটার ফুল মিনিংটা আসলে ডেটা, ঠিক আছে? এই ডি ফ্লিপ ফ্লপ বলতে আসলে ডেটা ফ্লিপ ফ্লপ বোঝানো হয়, যেহেতু আমরা এখানে ডেটা স্টোর করে রাখতে পারতেছি, এই কারণে এটাকে ডেটা ফ্লিপ ফ্লপ বলে, ঠিক আছে? তো আশা করি বোঝা গেছে ডি ফ্লিপ ফ্লপের আইডিয়াটা আমরা কিভাবে আনলাম। এখন হচ্ছে আমরা ডি ফ্লিপ ফ্লপের জন্য ট্রুথ টেবিলটা দেখে নেই। দেখো যে ডি ফ্লিপ ফ্লপ এটা আসলে কিভাবে কাজ করে, যে আমরা যদি ক্লক জিরো দিই, ক্লক জিরো দেওয়ার অর্থ হচ্ছে ওই যে এসআর ফ্লিপ ফ্লপ যেভাবে কাজ করতো ওইটাই হবে, যে ক্লক জিরো দিলে আসলে আমাদের এখানে মেমোরি স্টেজ থাকবে বা হোল্ড স্টেজ থাকবে। এখন আমরা যদি ট্রিগারিং করি, অর্থাৎ ক্লক ওয়ান দিই, তখন আমরা দেখব যে ডি লাইনে যদি জিরো দেই, তখন হচ্ছে আমরা আউটপুট হিসেবে জিরো পাবো, আর ডি লাইনে যদি ওয়ান দিই, তখন আমরা আউটপুট হিসেবে ওয়ান পাবো। অর্থাৎ যা ইনপুট দিচ্ছি তাই আউটপুট হিসেবে পাচ্ছি। অর্থাৎ ডেটা স্টোর করে রাখার জন্য এই ফ্লিপ ফ্লপটা কিন্তু খুবই কার্যকরী, ঠিক আছে? তো আশা করি এই ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা তোমাদের বোঝা গেছে, এবং এটা কিন্তু আমাদের অনেক কাজের একটা ফ্লিপ ফ্লপ। আমরা ভবিষ্যতে অনেক ডিভাইস হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, তো সামনে আগাই। এখন হচ্ছে নতুন একটা ফ্লিপ ফ্লপ দেখতে যাচ্ছি, এটাকে বলা হয় জেকে ফ্লিপ ফ্লপ। জ্যাক এবং ক্যালিবি দুইজন বিজ্ঞানী, তারা হচ্ছে এই ফ্লিপ ফ্লপটা ইনভেন্ট করে, এবং তাদের নাম অনুসারে এটাকে বলা হয় জেকে ফ্লিপ ফ্লপ। আচ্ছা, তো জেকে ফ্লিপ ফ্লপ এটার আসলে নতুনত্ব কোন জায়গায় সেটা একটু বলি, যে আমাদের এসআর ফ্লিপ ফ্লপের একটা প্রবলেম ছিল। সেই প্রবলেমটা কি, বা এসআর ল্যাচেও বলতে পারি যে আমাদের একটা প্রবলেম ছিল। সেই প্রবলেমটা হচ্ছে যে আমরা একটা ইনপুট হচ্ছে ইনভ্যালিড হিসেবে পাচ্ছিলাম, ঠিক আছে? একটা ইনপুট হচ্ছে আমরা দিতে পারতেছিলাম না, কারণ ওইটা আমাদের অসংজ্ঞায়িত একটা অবস্থায় নিয়ে যাচ্ছিল, ঠিক আছে? তো এইটা আমাদের জন্য একটা প্রবলেম, কিন্তু যে আমরা পুরোপুরি হচ্ছে ফ্লিপ ফ্লপকে ইউটিলাইজ করতে পারতেছি না, কারণ আমাদের একটা সেট অফ ইনপুট বাদ দিয়ে কাজ করতে হচ্ছে। তো এই প্রবলেমটাই সলভ করার জন্য যে দুজন বিজ্ঞানী যাদের নাম বললাম, তারা হচ্ছে এই এসআর ফ্লিপ ফ্লপকে একটু চেঞ্জ করে নতুন এক ধরনের ফ্লিপ ফ্লপ তৈরি করে, এবং সেটাকে আমরা বলতেছি জেকে ফ্লিপ ফ্লপ। তো একটু খেয়াল করি যে আমাদের এইখানে এসআর ফ্লিপ ফ্লপে এই জিনিসটা কিন্তু ছিল আগে থেকেই। আমি যদি মার্ক করে দেই, এই যে এই পার্টটুকু আমাদের কিন্তু এটা এসআর ফ্লিপ ফ্লপেই ছিল, ঠিক আছে? নতুন যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি জেকে ফ্লিপ ফ্লপে, সেটা হচ্ছে যে এই লাস্ট লেয়ারে আমরা যে আউটপুটটা পাচ্ছি কিউ, সেখান থেকে একটা লাইন এনে একদম শুরুর লেভেলের ইনপুট হিসেবে দেওয়া হচ্ছে। আবার কিউ বার থেকে, মানে লাস্ট লেভেলের আরেকটা আউটপুট কিউ বার, সেখান থেকে একটা লাইন এনে শুরুর ধাপের ইনপুটে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এই যে আমরা খেয়াল করলে এটা দেখতে পারবো। তো এই যে যে চেঞ্জটা, সার্কিটের স্ট্রাকচারে যে চেঞ্জটা দেখতে পাচ্ছি, এই চেঞ্জটা আনার কারণে আমরা এখন দেখতে পারবো যে আমাদের এই ইনভ্যালিড স্টেজটা এইটা আর থাকবে না, ঠিক আছে? এই জায়গায় একটা নতুন অপারেশন চলে আসবে, ঠিক আছে? তো সেটা কিভাবে? তো এটা আমরা একটা উদাহরণ দিয়ে এখান থেকেই দেখতে পারি। তো ধরা যাক যে আমাদের কিউ, এটা হচ্ছে আমাদের চিন্তা করা যায় যে ক্লক হচ্ছে ওয়ান, ঠিক আছে? আমরা ক্লক ওয়ান দিয়ে কিন্তু চিন্তা করতেছি এই স্টেজটা। আচ্ছা, তো ক্লক ওয়ান আছে, তো আমরা যে কেতে যে ইনপুটটা দিব সেটাই হচ্ছে আমাদের এই লেয়ারে আউটপুট হিসাবে যাবে। তো চিন্তা করি যে কিউ এ আমাদের জিরো আছে, ঠিক আছে? ধরা যাক কিউ এ জিরো আছে। তো কিউ এ যদি জিরো থাকে, তাহলে এখান থেকে কিন্তু আমাদের জিরোটা চলে যাবে এই গেটে, এবং অ্যান্ড গেটের যদি কোনো একটা ইনপুট জিরো হয়ে যায়, তখন কিন্তু আমাদের আউটপুটটাও জিরো হয়ে যায়। আচ্ছা, এখন এই অ্যান্ড গেটের যে আউটপুট, সেটা কিন্তু আবার এই ১ নম্বর নর গেটের ইনপুট হিসেবে যাচ্ছে, ঠিক আছে? সো এই ১ নম্বর নর গেটের একটা ইনপুট কিন্তু 0। এখন আরেকটা ইনপুট কোথা থেকে আসবে? আরেকটা ইনপুট আসবে এই যে কিউ বার এর যে লাইন, সেখান থেকে আসবে। তো দেখো কিউ বারের মান কত? কিউ এর মান তো আমি 0 ধরছি, তাহলে ডেফিনিশন অনুযায়ী কিউ বারকে অবশ্যই 1 হতে হবে। তো এই কিউ বার যেটা ভ্যালু পাচ্ছি 1, সেটাই কিন্তু এই ১ নম্বর নর গেটের আরেকটা ইনপুট, ঠিক আছে? তো আমরা পেয়ে যাচ্ছি যে ১ নম্বর নর গেটের ২ টা ইনপুটের, একটা হচ্ছে 0 আরেকটা 1। তাহলে আউটপুট কি হবে? একটু আমরা দেখলেই বুঝতে পারবো যে আউটপুট হবে হচ্ছে 1। তার মানে আমাদের 0 থেকে আউটপুটটা চলে আসতেছে 1। তো এই যে অপারেশনটা, এটা আসলে কি অপারেশন বলো তো? এই যে স্টেট চেঞ্জ করা, এটাকে কিন্তু আমরা বলি, এটা কিন্তু টগল অপারেশন। স্টেট চেঞ্জ করার যে অপারেশন, এটাকে আমরা বলি টগল অপারেশন, ঠিক আছে?
তো আমরা Q0 দিয়ে দেখলাম যে এই নতুন কম্বিনেশনের কারণে আমাদের 1 1 ইনপুট দিলে এই যে জে কে এটা যদি 1 1 ইনপুট দেই, ঠিক আছে, তাহলে আমাদের কিউ কি হয়ে যায় 0 থেকে 1 হয়ে যায়, ঠিক আছে। তো আমরা এবার যদি Q0 না চিন্তা করে Q1 চিন্তা করি তাহলে কি আসে দেখি। আমাদের কিউ হচ্ছে এখানে 1 আছে, ঠিক আছে। তো কিউ আছে 1, তো কিউ যদি 1 হয় বুঝতে পারতেছি এইখানে আমাদের প্রথম অ্যান্ড গেটে ইনপুট হিসেবে কি যাবে 1 যাবে, ঠিক আছে, এখানে 1 যাবে। তো দেখো সবই 1, K1 ক্লক 1 আর এই যে এখান থেকে আসতেছে 1, তাহলে সব যদি 1 হয় তাহলে আমাদের অ্যান্ড গেটের আউটপুটটা 1 হবে, তো এখানে 1 যাবে। তো আমরা জানি যে আমাদের নর গেটে যদি কোনো একটা ইনপুট 1 আসে তাহলে আউটপুট অলওয়েজ 0 হয়ে যায়, এটার আমাদের নতুন করে দেখা লাগবে না, ঠিক আছে। তো এই যে 1 যেহেতু আসছে একটা ইনপুট, তাহলে আমাদের আউটপুট কি হয়ে যাবে এখানে, এই যে 1 থেকে হয়ে যাবে 0। তো দেখো আবার কি দেখতে পারতেছি এখানে আমাদের জে কে তে 1 1 দেওয়ার কারণে আমাদের আউটপুটটা কি হচ্ছে টগল হয়ে যাচ্ছে, অর্থাৎ আগে যে স্টেটে ছিল ইনপুট দেওয়ার পর সেটা নেক্সট অন্য স্টেটে চলে যাচ্ছে, ঠিক আছে, অন্য স্টেটে 1 থেকে 0 তে বা 0 থেকে 1 এ চলে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে ইনভ্যালিড স্টেটটা কিন্তু আর থাকতেছে না, ঠিক আছে, ইনভ্যালিড স্টেটটা কিন্তু থাকতেছে না, কারণ এইবার কিন্তু তুমি দেখবা যে আমাদের কিউ বার আর কিউ এই দুইটা কিন্তু কমপ্লিমেন্টেড হিসেবেই আছে। খেয়াল করো যে কিউ যখন 1 তখন কিন্তু কিউ বার আমরা 0 ধরেই আগাইছি, কোনো প্রবলেম হয় নাই। তো আমাদের থিওরি কিন্তু ফলো করতেছে। তো ইনভ্যালিড কিন্তু আর থাকতেছে না, সেই জায়গায় কি চলে আসতেছে, সেই জায়গায় নতুন একটা অপারেশন চলে আসতেছে, সেটা হচ্ছে টগল, অর্থাৎ স্টেট চেঞ্জ করা। স্টেট চেঞ্জ করার যে অপারেশন সেটা কিন্তু চলে আসতেছে এই পার্টিকুলার কম্বিনেশনে, জাস্ট একটু আমরা হচ্ছে সার্কিটটা চেঞ্জ করছি, তার কারণে এটা চলে আসতেছে। তো ওভারঅল এই জিনিসটাকেই যদি আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে দেখাতে চাই তাহলে এইভাবে দেখাতে পারি যে দেখো এই পুরো জিনিসটাই যে প্রথম 4টা রো আগের মতোই হুবহু সেম, এসআর এর ফ্লিপ ফ্লপের মতোই একই রকম ভাবে আছে, জাস্ট লাস্ট যে রোটা এই রোটাই হচ্ছে আমাদের নতুন। এখানে আমরা এসআর ফ্লিপ ফ্লপের জন্য যেটা পেতাম সেটা হচ্ছে ইনভ্যালিড, কিন্তু এই জেকে ফ্লিপ ফ্লপে কানেকশনটা একটু চেঞ্জ করার কারণে আমরা এখানে কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে যে আমাদের টগল অপারেশন। টগল অপারেশনটা কিরকম দেখো, যে এই যে নেক্সট স্টেজের যে আউটপুট এটা হচ্ছে আগের স্টেজের আউটপুটের ইনভার্টেড ফর্ম, অর্থাৎ টগল করা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের জেকে ফ্লিপ ফ্লপের জন্য নতুন একটা অপারেশন। সো জেকে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা আশা করছি বোঝা যাচ্ছে, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। জেকে ফ্লিপ ফ্লপ অনেক কাজের একটা ফ্লিপ ফ্লপ, এটা অনেক ডিভাইস বানানোর ক্ষেত্রে ইউজ হয়। আচ্ছা, তো আমরা ফ্লিপ ফ্লপের আলোচনার ধারাবাহিকতায় আজকে শেষ যে ফ্লিপ ফ্লপ সম্পর্কে জানবো সেটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। তো এই যে টি এটা আসছে হচ্ছে তোমার টগল থেকে, ঠিক আছে, এটা আসছে হচ্ছে টগল থেকে, টগলের টি থেকে আসছে টি। আচ্ছা, তো বোঝা যাচ্ছে যে এখানে টগল নিয়ে একটা ভালো রকমের কাহিনী হবে। তো ওইটি কিভাবে হয় এখন আমরা দেখব। আচ্ছা, তো আমরা একটু আগে পড়ে এসেছি জেকে ফ্লিপ ফ্লপ। তো জেকে ফ্লিপ ফ্লপের যে ট্রুথ টেবিল সেটা এখানে দিয়ে দেওয়া আছে এবং আমরা জানি এটা কিভাবে আসে। তো এখন দেখবো যে জেকে ফ্লিপ ফ্লপকে কিভাবে কাজে লাগিয়ে আমরা নতুন এক ধরনের ফ্লিপ ফ্লপকেই বানাতে পারি, ঠিক আছে। তো আমরা যদি এই জেকে ফ্লিপ ফ্লপের দুইটা ইনপুট সেম দেই এবং সেটাকে একটা কমন লাইন হিসেবে বাইরে নিয়ে আসি তাহলে কি হয় এটা একটু দেখি। যে আমরা দেখতে পারি যে যখন আমাদের ক্লক 1 থাকে এবং আমাদের জে আর কে এর ভ্যালু সেম থাকে তখন ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটে, ঠিক আছে। তুমি একটু খেয়াল করো, এই যে আমাদের যখন ক্লক 1 থাকে এবং জে আর কে এর যে ইনপুট এই দুইটা যখন সমান হয়, ঠিক আছে, এই দুইটা কেসে আমরা দেখতে পাচ্ছি জে আর কে সমান। তো দেখো কি হচ্ছে, যে জে আর কে যখন সমান হচ্ছে তখন দেখা যাচ্ছে যে আমাদের যখন এই দুইটা জে আর কে এই দুইটা যখন 0 হয়, জে ইকুয়াল কে ইকুয়াল যখন 0 হয় তখন যেটা হয় সেটা হচ্ছে মেমোরি অপারেশন, অর্থাৎ আগে যেটা ছিল সেটাই নেক্সট স্টেজের আউটপুট হিসেবে থাকে। আর যখন জে আর কে 1 এর সমান হয় তখন যেটা হয় যে আগের স্টেজে যে আউটপুটটা ছিল সেটা টগল করে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, স্টেট চেঞ্জ করে করে ফেলে। তো আমরা আসলে এই জে আর কে একটা লাইন হিসেবে যদি চিন্তা করি, একটা কমন লাইন হিসেবে যদি চিন্তা করি তাহলে ওই কমন লাইনেরই একটা ইনপুট আমরা কি দিতে পারি, একবার 0 দিতে পারি আর একবার 1 দিতে পারি। তো আমরা যখন 0 দিব তখন বলবো মেমোরি অপারেশন হবে, আর যখন 1 দিব তখন বলবো টগল অপারেশন, অর্থাৎ স্টেট চেঞ্জের অপারেশনটা হবে। তো এই আইডিয়াটাই কাজে লাগিয়ে আমাদের টি ফ্লিপ ফ্লপ তৈরি করা হয়। দেখো যে এই যে জেকে ফ্লিপ ফ্লপ সেটাকে আমরা একটু মডিফাই করতেছি, যে এই জেকে ফ্লিপ ফ্লপের দুইটা ইনপুট সেম দিচ্ছি
এবং ওইটাকে একটা কমন লাইন হিসেবে বাইরে নিচ্ছি এবং এটাকে বলতেছি টি, আমাদের এই লাইনটা, এবং ক্লক তো অ্যাজ ইউজুয়াল সব ফ্লিপ-ফ্লপেই থাকবে। তো এটা দিচ্ছি এবং এর মাধ্যমে আমাদের নতুন একটা ফ্লিপ-ফ্লপ তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো ওভারঅল ওই ফ্লিপ-ফ্লপের স্ট্রাকচারটা দেখতে হবে এরকম, যে ওইখানে একটা ইনপুট লাইন থাকবে টি, একটা ক্লক থাকবে এবং তার ২ টা আউটপুট থাকবে, ঠিক আছে? একটা হচ্ছে কিউ আরেকটা হচ্ছে কিউ বার। সো এই হচ্ছে আমাদের টি ফ্লিপ-ফ্লপের ব্লক ডায়াগ্রাম। এটাকে হচ্ছে আমরা জেকে ফ্লিপ-ফ্লপকে মডিফাই করে করতে পেরেছিলাম, ঠিক আছে? তো এখন আমরা যদি ফাইনালি টি ফ্লিপ-ফ্লপের জন্য ট্রুথ টেবিলটা দেখি, তাহলে এই হচ্ছে ট্রুথ টেবিল। দেখো যে এটা তো আসলে সবার জন্যই সেম। প্রত্যেকটা ফ্লিপ-ফ্লপের জন্যই তোমার ইনপুটটা সেম এবং আউটপুটটা সেম। জাস্ট নতুন হচ্ছে এই জায়গাটা। দেখো যে আমাদের যখন ট্রিগারিং করা থাকে এবং আমরা যখন টি তে 0 দেই, তখন আমাদের অপারেশনটা হয় হচ্ছে মেমোরি অপারেশন। এই যে এখানে দেখতে পাচ্ছি মেমোরি অপারেশন। আর যখন আমরা হচ্ছে টি তে 1 দেই, তখন আমাদের হয় হচ্ছে টগল অপারেশন, ঠিক আছে? তো এই টগল করার কাজটাকেই আমরা কিন্তু এখানে জেনারেলাইজ করতেছি। অর্থাৎ এই টি ফ্লিপ-ফ্লপ ইউজ করার একটা তোমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে টগল করা। আমরা টগলের কাজটা যেন খুব সহজে করতে পারি, সেইজন্যই আসলে টি ফ্লিপ-ফ্লপটা ইউজ করা, ঠিক আছে? তো তার জন্য কি করতে হবে সেটা আমরা এই ট্রুথ টেবল থেকে দেখতে পাচ্ছি। তো আশা করছি টি ফ্লিপ-ফ্লপের কাজ এবং তার গঠন সেটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সো মোটা দাগে হচ্ছে আমরা আজকে ল্যাচ, ফ্লিপ-ফ্লপ সম্পর্কে ভালোভাবে আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম এবং ফ্লিপ-ফ্লপের যে প্রকারভেদগুলো সেগুলোর জন্য আমরা গঠন, তার পাশাপাশি তার ট্রুথ টেবিলটা দেখে নিলাম। তো আমাদের আজকের লেকচার এই পর্যন্তই। পরবর্তী লেকচারে যেটা থাকবে সেখানে হচ্ছে আমরা এই ফ্লিপ-ফ্লপকে কাজে লাগিয়ে কিভাবে বিভিন্ন মেমোরি এবং কাউন্টিং ডিভাইস তৈরি করতে পারি সেটা দেখার চেষ্টা করব। পরবর্তী লেকচার দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো। আসসালামু আলাইকুম।